এটা আসলে কে কাকে প্রলোভন দেখাচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করে, মানে কে আসলে কে কাকে প্রলোভন দেখাচ্ছে এখানে। মানে এখানে যদি কেউ প্রলুব্ধ হয়ে থাকে সেটা আমার হওয়ার কথা, উইথ মুজরা, রাইট। কিন্তু আমি কি প্রলোভন দেখাইলাম এখানে এটা আমি বুঝতেছি না আর কি এখন। নারী নির্যাতন মামলাটা অদ্ভুত, মানে আমার কাছে, আমি সরি এই টোনে কথা বলতেছি ভাই, একটা 18, 20, 25, 35 বছরের মেয়েকে চকলেট খাওয়ামে যে আমি তোমার এই বিয়ের প্রলোভন দেখাইলাম, তুমি প্রলোভনে কেমনে পড়ো? প্রলোভন। আমি উত্তেজিত কেন? কারণ আপনারা যারা পড়েন নাই, আপনাদের ধারণা নাই যে নারী নির্যাতন কি ভয়ঙ্কর, এক চোখা অন্ধ মামলা। এক্স্যাক্টলি, মানে ভয়ঙ্কর আপনাদের। এবং প্রথম আলো রিপোর্টে যদি দেখেন প্রায় 80% উপরে মামলা মিথ্যা, বাট নো ওয়ান ইজ টকিং। কারণ সবাই নারী আন্দোলনকারীরা লেবাস দিয়ে দিবে আপনাকে যদি আপনি এর নিয়ে কথা বলেন। এই শালা তুই তো কি বলে নপুংসক, তোর তো দাঁড়ায় না, তুই একটা নারীকে সোজা করতে পারিস না, নারী অসহায়, নারী ব্লা ব্লা ব্লা, আপনাকে ধুইয়া দেবে। এবং এই একটা লজ্জার কারণে নো ওয়ান ইজ টকিং এবং এভরিওয়ান ইজ সাফারিং। একটা নারী আপনাকে কেটে মেরে চলে যাবে, তারপরে কি বিচারকের সামনে কান্না দেবে, আপনি শেষ, আপনি যেই হন আপনি শেষ। মানে আপনি ওরে হয়তো 2টা চকলেট খাওয়াবেন, এই প্রলোভনে সে উন্মুক্ত কাপড়ে নৃত্য করে আপনাকে পাঠাইলো, আপনি তারে প্রলোভন দেখাইলেন পিজা খাওয়াবেন, সে রাত্রেবেলা কেক নিয়ে এসে আপনার সঙ্গে বিছানায় সহবাস করলো। क्या बात है প্রলোভন নারী, বাহ বাহ বাহ, সেলুট সেলুট। আপনারা যারা প্রলোভন দেখিয়ে বিয়ের কেস করেন তাদেরকে সেলুট, আপনারা মহান। লুকিয়ে লুকিয়ে এসে সে মজার মজার রান্না করছে, খাওয়াচ্ছে, যত ধরনের খাওয়ানো যায়, যা যা খাওয়ানো যায় আর কি খাওয়াচ্ছে, যা 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 খাওয়ানো যায়। এবং আমিও অবশ্যই খাচ্ছি, অবশ্যই খাবো, আমি ক্ষুধার্ত। হ্যাঁ আমি ক্ষুধার্ত আসলে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি অতি উচ্চ শিক্ষিত ভদ্র ফ্যামিলির লোক, এবং হয় না যে গেট আপে যেটা বোঝা যায়। আমি ওইটাও একটু বলি আর কি, যে সো আমার স্কুলিং দিয়ে একটু শুরু করি, যেহেতু ওইটা এখানে একটা মেজার হিসেবে দেখা হয় বাংলাদেশে। তো আমি হচ্ছে ঢাকার স্বনামধন্য মতিঝিল আইডিয়াল স্কুলের 2002 সালে যখন জিপিএ 5 মাত্র 127 জন পাইছিল, আমি তাদের একজন। ও মাই গড। এন্ড অলসো আফটার দ্যাট নর্ডাম কলেজ, ওইখান থেকেও জিপিএ 5, নটরডেম এবং মতিঝিল আইডিয়াল। ও মাই গড, আপনি তো চরম ব্রিলিয়ান্ট। আফটার দ্যাট আমি হচ্ছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার। বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ার? শুট। হ্যাঁ, আমি হচ্ছে 2009 সালে বেরোই বুয়েট থেকে। এরপরে ঢাকা ভার্সিটি আইবিএ থেকে এমবিএ করা, আমি এমবিএ ব্যাচ 44। ও মাই লর্ড, আর বাদ থাকলো কি? হ্যাঁ, এই পর্যন্ত ছিল হচ্ছে আমার যে প্রতিষ্ঠান। মতিঝিল, নটরডেম, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সব শেষ, খালি মেডিকেল পড়া বাকি। রাইট। তো ভাই যেটা হচ্ছে যে পরে আর কি প্রতিষ্ঠানটার নাম হয়তো সঙ্গত কারণে বলছি না, বাট বাংলাদেশের ব্যাংকের জগতে সবচেয়ে বড় নাম। হ্যাঁ, তো সরকারি প্রতিষ্ঠানে আমি জয়েন করি, সেটাও হচ্ছে আমি মেরিট লিস্টে আমি 5th ছিলাম। তো এই হলো আমার স্টার্টিং আর কি। তো বাই দ্য ওয়ে আমি এখানে জয়েন করার পরেই মানে ইমিডিয়েটলি আফটার দ্যাট আমার হচ্ছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানে হচ্ছে যে আইএমএফ এর সদর দফতর তখন ওখানেই ছিল, এখন আগারগাঁও যেটা শিফট হয়েছে। সো আইএমএফ এর কান্ট্রি ডিরেক্টরের রিপ্রেজেন্টেটিভ একজনকে চুজ করার কথা ছিল। আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, হ্যাঁ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো ওই রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে আমি, মানে আই ওয়াজ চোজেন বাই দ্য অথরিটি। এনিওয়ে, তো এই ছিল আমার হচ্ছে স্টার্টিং ইন দ্য ক্যারিয়ার। এরপরে হলো আমি জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ, যেটা জেডিএস, ওইটা পেয়ে আমি হচ্ছে জাপানে পড়তে চলে যাই। জাপানে ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করতে চলে যাই 2014 সালে। তো তখনও পর্যন্ত ইজ লাইক ইটস জাস্ট গোয়িং স্মুথ। 2014 সালের পরে 16 সালে হচ্ছে আমি 2 বছর মানে মাস্টার শেষ করে ব্যাক করি 16 সালের সেপ্টেম্বরে। ততদিনে হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমার অলরেডি, যেহেতু আমি লিয়েনে ছিলাম, আমার পুরোটাই চাকরিকাল। তো চাকরিকালে আমার হচ্ছে অলরেডি একটা প্রমোশন হয়ে যায়। আমি তখন সরকারি হচ্ছে 6ষ্ঠ স্কেলে, মানে 6ষ্ঠ গ্রেডে আর কি আমি অলরেডি পোস্টেড। আচ্ছা, এই ছিল স্টার্টিং। তো আসার পরে বাই দ্য ওয়ে আমার হচ্ছে চাকরি পাওয়ার পরপরই আমি বিবাহিত জীবনে পা দিই, বিয়ে করি। আমার ইনলজরাও হচ্ছে অ্যাকচুয়ালি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজনেই। তো যাই হোক, এনিওয়ে, এটা এই জন্য বলা যে আই ওয়াজ ম্যারিড দেন। অ্যাকচুয়ালি আমার স্পাউস আমার সাথে জাপানে ছিল 1 বছর, বাট উই ডিডন্ট হ্যাভ এনি মানে ইস্যু, আমাদের কোনো বাচ্চা মানে অ্যাট দ্যাট টাইম ছিল না আর কি। বাট এনিওয়ে, ফর সাম রিজন, ফর অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফ্যামিলিয়াল রিজনস, আমাদের হলো কিছু সমস্যা হচ্ছিল। এটা একদিকে ছিল হচ্ছে তার একটা প্রিভিয়াস অ্যাফেয়ার ছিল, ওইটা আমি বলবো না যে ওইটা কোনো ম্যাটার করছে, বাট ম্যাটার আরেকটা যেটা করছে সেটা হলো যে
আমারও প্রিভিয়াস অ্যাফেয়ার ছিল, কিন্তু সেটাতে সে হচ্ছে অনেক বেশি পোকিং করতো। অ্যান্ড ইউ নো দ্য সোসাইটি, যে হচ্ছে যে ইউ নো যে হ্যাঁ ছেলেরটাই হচ্ছে সমস্যা। অ্যান্ড সোসাইটিতে কিছু কথা থাকে, যেমন আমাকে যেগুলি শুনতে হয়েছে দু একটা যদি বলি, যেমন হচ্ছে ইটস অ্যাবাউট ইউর পার্সোনালিটি, হ্যাঁ তুমি কন্ট্রোল করতে পারছো না কেন, বা এই যে টাইপের পুরুষ, হ্যাঁ এই তো এগুলো হচ্ছে স্টার্ট হলো আর কি। আচ্ছা, মানে ফর মেনি রিজনস যেটা হইলো না সেটা হলো যে আমাদের ওইটা আসলে ওয়ার্কআউট করছিল না, বউয়ের সাথে আপনার সম্পর্ক ওয়ার্কআউট করছিলই না একেবারে। আচ্ছা যাই হোক, তো 16 সালের যে ম্যাটারটা সেটা গিয়ে 17তে যখন গড়াচ্ছে তখন আমরা দেখলাম যে এটা আসলে ওয়ার্কআউট করছে না, মেইন কথাটাই এটা। তো আমার মনে হয় যেটা থাকবে না, কিন্তু যেটা হলো যে ও হঠাৎ করে মানে সহসাই ওর বাপের বাড়ি চলে যায়। অ্যান্ড আফটার দ্যাট আমরা সেপারেটেড লাইফ লিড করতেছিলাম 17 সালটাতে। ইন দ্য মিন টাইম এখন হচ্ছে যে ঘটনাটা হচ্ছে আমার লাইফটাকে আর কি টোটালি এলোমেলো করে দিতে চাইছিল, হয়তো আমি হই নাই এলোমেলো, দ্যাটস দ্য পয়েন্ট। আমার এক সহকর্মীর সাথে আমার কিছুটা সখ্যতা গড়ে ওঠে, অফকোর্স নারী সহকর্মী ডেফিনেটলি। আচ্ছা, জিনিসটা এরকম ছিল যে আমি যেহেতু খুবই বাই দ্য ওয়ে ওইটা আমার অ্যাফেয়ার ম্যারেজ ছিল, সো আই ওয়াজ ফিলিং ভেরি লোনলি, নাম্বার 1। নাম্বার 2, মানে যে কেউ বুঝবে যে একটা পুরুষ বিবাহিত জীবনের এক পর্যায়ে যদি হঠাৎ সিঙ্গেল হয়ে যায় তো ইটস লাইক ভেরি ভেরি উইয়ার্ড, তাই না, মানে জিনিসটাই আর কি। আচ্ছা, আর বাই দ্য ওয়ে আমার প্রতিষ্ঠানে আমি একটা বলছি যে আমার জয়েনিং, আমার মেরিট লিস্টে বা আমার যে পজিশন সেটা ছাড়াও আমি হচ্ছে যে আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি বলি, যেমন আমার প্রতিষ্ঠানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইটার আমি হচ্ছে কাইন্ড অফ ফাউন্ডার সেক্রেটারি ছিলাম। ওর এটাও বাদ দিয়ে যদি আমার ফাউন্ডেশন ট্রেনিংয়ে আমি হচ্ছে তিনটা প্রাইজ পাইছিলাম, লাইক আই ওয়াজ দ্য হোস্ট অ্যান্ড আই ওয়াজ অলসো, আমি আমার স্বরচিত কবিতা দিয়ে আমি পুরস্কার পাই, মানে এই জিনিসগুলি ছিল আর কি। আমার কাছে মাল্টি ট্যালেন্টেড, আই ডোন্ট সে দ্যাট, বাট আমার পুরো প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট আমাকে, আমি অনেককে না চিনলেও আমাকে প্রবাবলি অ্যাট দ্যাট টাইম, এখনকার কথা জানি না, অ্যাট দ্যাট টাইম মেবি 80%-এর উপর মানুষ আমাকে চিনতেন। অ্যান্ড অফকোর্স দ্য টপ টায়ার তারা চিনতো, যেহেতু আমি ওই IMF এ পোস্টেড ছিলাম, তো তাদের সাথে আমার ডিরেক্ট আমাকে নামে চিনতো, বাই নেম বাই ফেস চিনতো আর কি। অ্যান্ড যেটা আসলে একটা বড়, আমি বলবো আমি ছোট মানুষ, আমার একটা অর্জন আর কি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড নাও, আচ্ছা আমার এই সহকর্মী সে হচ্ছে আমার কাছে আসলো এভাবে, পরিচয় হলো ধরেন আমি যেহেতু আসার পরে আমি আমাদের ট্রেনিং একাডেমিতে হচ্ছে আমি মাঝে মাঝে ক্লাস নিতাম, সেই থ্রুতে প্রথম পরিচয় আর কি। অ্যান্ড দেন বোথ হ্যান্ড, মানে আমি শুধু এতটুকু জানতাম যে শি ইজ অলসো ডিভোর্সড, আর আমার হচ্ছে আমি তখন সেপারেটেড, অ্যানার্ড বলে বা সেপারেটেড হোয়াট এভার ইউ সে ইট। তো যেটা হচ্ছিল, শি ইউজ টু ডু সাম, মানে আমাকে অ্যাট্রাক্ট করা বলি, অ্যালিউর করে যেটাই বলি, সেটা এরকম ছিল যে সে আমাকে সময় দিত, নাম্বার 1, যেটা আমার ওই মুহূর্তে আমি হাহাকার করছিলাম। নাম্বার 2, আমি কিছু জিনিস খুব মিস করতাম আমার ম্যারিড লাইফে। আমার ওই ওয়াইফ হচ্ছে যে মেবি ফর হার প্যাটার্নালস, মানে স্ট্যাটাস বা কিছু দেখা যাচ্ছে যে আমি হয়তো খুব ছাপোষা মানুষ, ভাই আমার ভাল লাগে যে আমার বউ যদি একটু রান্না বান্না করে দিত, আমি অফিসে খেতাম, এটা আমার খুব ভালো লাগে, উইচ শি নেভার ডিড। ইভেন এমনকি আমি অফিসে চলে আসার পরে আমি এসে ফোন দিয়ে ওকে ঘুম থেকে উঠাতাম, মানে উল্টাটা আর কি, যেটা হওয়ার কথা ছিল যে ও আমাকে সি অফ করবে, উল্টা হতো, আমি অফিসে এসে দেন ফোন দিলে যে বাবু উঠো আর কি। হ্যাঁ, সো এই ধরনের এই লেভেলের, হ্যাঁ এভাবে যদি বলি, ইভেন ইন জাপান যে 1 বছর আমরা পাড়ি দিছিলাম ওইখানে লাইক আমার প্রত্যেকে যেটা হয় যে অনেকেই জানে যারা গভর্নমেন্ট জব হোল্ডার যারা হচ্ছে যে স্কলারশিপ নিয়ে যায়, বেশ কিছু সেভিংস করে ব্যাক করে। আমার হোল সেভিংস আমি হচ্ছে মাত্র 800 টাকার মতো নিয়ে ব্যাক করছিলাম। আমার হোল সেভিংস আই পারচেজড, মানে এভাবে বলি যদি যে তার জন্য কসমেটিক্স দিয়ে যদি বলি, সেটার জন্য আমাদের আলাদা একটা লাগেজ হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাকে বাকিটা শিপে আনতে হয়েছিল, এই লেভেলের আর কি। আবার যদি বলি তার ভাই আমার যদি শ্যালক ছিল, আপনি হয়তো জানেন যে এপিফোন নামে একটা খুবই হাই এন্ড গিটার ব্র্যান্ড আছে, এপিফোনের টোকিও ইকেবুকুরোতে যে ওয়ার্কশপটা যেটা, সেখান থেকে অর্ডার দিয়ে কার্ভড একটা ব্ল্যাক এপিফোন আমি ওর জন্য কিনে আনছিলাম, এবং সেটাও আমাকে এয়ারক্রাফটে হ্যাঙ্গারে করে নিয়ে আসতে হয়েছে, মানে স্পেশালি আর কি, কারণ ওটা কার্ভড, ওটা ইয়াতে যায় না। এই দুইটা কথা কেন আসলো যে টু হোয়াট এক্সটেন্ট আমি আসলে তাদেরকে ভালোবাসাটা দিচ্ছিলাম, বাট দেন অ্যাগেইন যেটা হয়েছে যে ওটা তো ওয়ার্কআউট করে নাই, তো আমি আসলে খুব মুশড়ে পড়ছিলাম ওই সময়টাতে। এবং অফকোর্স এই যে আরেকটা কথা আসে যে মেয়েদেরকে এই সমস্ত ক্ষেত্রে হয়তো অনেকে অনেক সাপোর্ট দেওয়ার জন্য চলে আসে, ছেলেদেরকে ফ্যামিলিও সাপোর্ট দেয় না।
একটা মেয়ে স্যাড স্ট্যাটাস দিলে তার ইনবক্সে জান কি হয়েছে, তোমার মতো মেয়েকে যে কষ্ট দিতে পারে, তোমাকে পাইলে আমি তো মাথায় করে রাখতাম। মানে একটা মেয়ে শুধু স্যাড ইমোজি দিলে হইছে, ভইরা যায় ইনবক্সের সাথে সাথে পিলপিল। তো তো হচ্ছে যে, আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দুই ভাই, আমার বাবা মার, তো আমাদের কোনো বোন নাই। তো আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি খুবই রেসপন্সিবল পার্সন হয়ে, বড় ভাই যেহেতু, আমি থেকে গেলাম, কিন্তু আমার ভেতরে কি চলতেছে এটা স্যাড বাট ট্রু, এটা আসলে কারো কোনো হেডেক নাই আর কি। তো এবার আসেন যে আসলে আমি কি করছিলাম। তো আই থট নাম্বার 1 আমি খুব কাজে ডুবে যাব, এটা আমার একটা সলিউশন মনে হলো। মানে আমি অন্য দিকে না যাওয়ার চেয়ে কাজ করি। তো কাজের মধ্যে আমি আসলে কাজ খুব কম পারি, আমি বই পড়তে পারি, আমি টুকটাক গান করি, আমি টুকটাক এই হ্যাঁ, তো ওগুলাই করছিলাম। অফিসে একটু মনে হলো যে আমি একটু আরো সবার সাথে মিশি না কেন। তা আমাদের অফিসে ছোটখাটো পলিটিক্স হয়, মানে পলিটিক্স না ঠিক, লাইক যে নির্বাচন হয় না, যে সমিতি, অ্যাসোসিয়েশন, তো হ্যাঁ এগুলাতেও আমি একটু জয়েন করলাম, এরকম বিকজ আমি হচ্ছে আমার বাসায় আসলেই তো আমার একাকিত্ব চেপে বসতো। তো আমি হচ্ছে যে যতটা সম্ভব বাইরে টাইমটা স্পেন্ড করে যাচ্ছে। এবার ওই কলিগের কথাটায় আসি আর কি, যেটা তো সে ফার্স্ট অফ অল আমি বলেছি সে ডিভোর্সড। আরেকটা জিনিস জানতাম না, সেটা একটু পরে বলি, সেও যেমন আমাকে অনেক পরে বলছে। তো সে ডিভোর্সড, সে আমার একটু জুনিয়র ব্যাচে জয়েন করছে, একটু বলতে 3 ব্যাচ জুনিয়র। সেও একই র্যাঙ্কে জয়েন করছে, যেটা হচ্ছে সরকারের 9ম গ্রেডে। তো যাই হোক, আচ্ছা এখন সে যেটা করছিল যে ঠিক আছে ফাইন, সেও ডানা কাটা, সো লাইক আমরা উই ক্যান শেয়ার, এরকম টাইপের একটা ফিলিংস নিয়ে সে আসে। আচ্ছা, অ্যান্ড দেন ইট স্টার্টেড বলতে আমরা হয়তো চা কফি খাচ্ছি, চা কফি খেতে খেতে পিজা খাচ্ছি হয়তো কোথাও, অর্থাৎ আমি বলতে চাচ্ছি টাইম স্পেন্ডিংটা একটু বাড়ছে। আচ্ছা, আমার কিন্তু তখনও ডিভোর্সটা হয় নাই, এন্ড উইচ আই এগ্রি অলওয়েজ যে হ্যাঁ ঠিক আছে ডিভোর্স হয় নাই, বাট টোটালি সেপারেটেড, আমাদের মধ্যে কোনো যোগাযোগও নাই। আলাদা বাসায়? হ্যাঁ, আলাদা বাসায় ডেফিনেটলি, ওর বাপের বাড়ি চলে গেছে। যোগাযোগ মানে প্রতিদিন দেখা হওয়া টাইপও না? না, কোনো ধরনের যোগাযোগ নাই আর। ও ফোনে কথা বলাও নাই? না, ফোনে কথা বলাও নাই। ও মাই গড। ওকে, এবার ফোনে যেটা হয়েছে, ফোনের কথাতেই আর কি, ওইটাই লাস্ট কমিউনিকেশনটা এরকম ছিল যে মেসেজ দাও, নট কল, যে হচ্ছে যে মানে আসলে কিভাবে কি করা যায়। এন্ড দেন যেটা দেখা গেল যে ও যেটা চাচ্ছে লাইক আমি যাব, সরি বলবো, অফকোর্স এখানে অনেক ঘটনা ছিল যেগুলো সে করে গেছে। তো আমার কথাটা পুরাই উল্টা ছিল যে সরি তো ব্রাদার, প্রশ্ন আসে না কেন, আমি কিছু করি নাই। অ্যান্ড ও অনেক সিনক্রেট করে চলে গেছিল, না সেটা আমার সরকারি বাসা থেকে আমার কোয়ার্টারে। তো ওইটা অনেক সিনক্রেট ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই ছিল। তারা মানে তাদের ভদ্রলোকিটা দেখা গেছিল যে তারা কথাটা ড্রয়িং রুমে বসে বলতে পারতো আমার, তারা সিঁড়ি ঘরে গিয়ে চিল্লাচিল্লি করছিল যাতে সবাই শুনতে পারে। হ্যাঁ, আমার সাথে সমস্যা, তুই আমার সাথে ঘরের মধ্যে কথা বলবি, বেডরুমে কথা বলবি, এবং কথা বলে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু তুমি চিৎকার করলে কি ওরা সমাধান করে দিবে বাইরের লোকজন? নো, রাইট? তবে তুমি আমাকে ইন্টেনশনালি ছোট করার জন্য, এবং যেহেতু সেটা সরকারি ভাষা, ওরা এটা বুঝেই করছিল আর কি। তো এই ছিল হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ঠিক আছে ফাইন, ইউ ক্যান কাম, আমরা আবার কথা বলবো, মানে আমি সুযোগ দিতে পারি, কিন্তু আমি যাব। হ্যাঁ, তো এই আর কি, আমি কথাটাকে করছি না, একটু সামারাইজ করি যে এই জন্য হচ্ছে না, কিন্তু এটা শুধুমাত্র টেক্সট ছিল 2-1টা। অ্যান্ড ইন দ্য মিন টাইম, যেহেতু আমরা ওই যে বললাম আমরা কোথাও কোনো রেস্টুরেন্টে বসছি বা কিছু একটা, এখন আমি আবার বলছি আমি খুবই ছোট মানুষ, কিন্তু আমারও পরিচিতির গণ্ডি, যেহেতু ঢাকা শহরে জন্ম বড় হয়েছি, তো কেউ হয়তো আমাকে আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো দেখে, ফ্রেন্ডরা তো আবার খুব ভালো হয়, স্পেশালি ছেলেদের এই ধরনের বিপদে খুবই আগায় আসে। ভাবি ভাইয়াকে তো দেখলাম অমুকের সাথে, হ্যাঁ, অথবা ভাবি আমার নাম দিয়ে বলছে আর কি যে ও তো ওখানে, এবং একটা ছবি দিয়ে দিল আর কি। আমি কোন দোকানে বসে চা খাইতেছি, ধরেন আমার পেছনে বা দূরে কোন একজন কেউ বসে আছে, ছবি তুলে আমার বইয়ের ফেসবুক ইনবক্সে দেয়, কাইটা দেখেন বসে একসাথে চা খাইতেছে চলতেছে। তো এটা আমি জানতে পারলাম ওর কাছ থেকে, মজা লাগে। হ্যাঁ, মানে ওই আমাকে বললো যে খুব তো চাটা, মানে এটা আমি জানতে পারলাম যে আচ্ছা ঠিক আছে ওই দিছে আর কি। আচ্ছা, গেল। এখন দেন স্টোরি স্টার্টস হিয়ার। আমাদের ডিপার্টমেন্ট কাছাকাছি ছিল, তো দেখা গেল যে সে লাঞ্চ টাইমে আমার চেম্বারে আসা শুরু করলো। চেম্বার বলতে আমাদের হাফ চেম্বার, ওপেন টাইপ, বাট নট দ্য ক্লোজ ডোর, কিন্তু এরকম, হ্যাঁ, লাঞ্চ একসাথে করছি আমরা। আচ্ছা, আমি বুঝাতে যাচ্ছি গ্র্যাজুয়ালি কিভাবে আর কি ওইদিকে যাচ্ছে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম আমাকে লাইক মাঝে মাঝে ও বলতো যে এই যে কলিগ যে সে বলতো, আচ্ছা ওর নাম হচ্ছে সোনিয়া যেটা বলতো যে আপনি ডিভোর্স দেন না কেন। বাট বাই দ্য ওয়ে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আমার ফার্স্ট লাভ ছিল। আমি আসলে ঠিক ডিভোর্স এই ওয়ার্ডটা, দ্য ডি ওয়ার্ড, এটার সাথে আমি নিতেই পারতেছিলাম না। তো ও আমাকে তখন বেশ পুশ করা শুরু করলো, ডিভোর্স দিয়ে দেন, উইচ ইজ গুড অ্যাকচুয়ালি। আমি বলবো না যে
হ্যাঁ, কিন্তু ডিভোর্স সবসময় খারাপ না, রাইট, ডিভোর্স অনেক সময় বাঁচার একমাত্র পথ। এরকম করতে করতে ওয়ান্স ইন আ ওয়াইল হঠাৎ করি আর কি, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি চলে গেলাম গাজী অফিসে। বাই দ্য ওয়ে, আমার এই কলিগ হচ্ছে যে তার লয়ার দিয়ে সে আমাকে হেল্প করার চেষ্টা করছিল, মানে ওর এত আগ্রহ কেন? ইয়েস, আচ্ছা গুড। আগ্রহের জায়গাটাই বলি যে আমি অফকোর্স ওই সময়টা যখন চলছিল ভাইয়া, আমি এভাবে বলি যে ওই সময়ের মধ্যে আমি যখন হাঁটছি তখন মানুষ কিন্তু বোঝে না, কিন্তু এখন আমি যখন পিছনে ফিরে তাকাচ্ছি আমি দেখতে পাচ্ছিলাম যে ওর আগ্রহটা কি পরিমাণ ছিল, কিন্তু তখন কিন্তু অতটা বোঝা যায় না, সিনারিওর মধ্যে থাকলে বোঝা যায় না আসলে। এখন দেখেন, ও তো আমাকে ওই যে বললাম কি আমাকে এরপরে সে নিজে হাতে রান্না করা খাবার আমার জন্য নিয়ে আসা শুরু করলো, এন্ড দ্যাট রিয়েলি একটা এতিম অসহায় পুরুষের জন্য রান্না করা ঘরের খাবার, and those were tasty actually. আমি এগুলো খুব পছন্দ করি, শাক ভাজা, একটু ভর্তা, হ্যাঁ, I really like that as well. Me too. তো সেটাই তো, আমাকে কিন্তু সে কিন্তু বেশ একটু কবজাই করে ফেলছিল আর কি। আমি যে কবজা হচ্ছে এটা বুঝছিলাম না, আমি মনে করছিলাম যে she just came to me. হ্যাঁ, she just feeling consoling, right? আচ্ছা, এটাই তো। এরপরে দেখলাম যে আচ্ছা, আমার বিভিন্ন টেক কেয়ার করতেছে, লাইক আমার হাই বিপি হয়ে গেল ওই সময়টার পর, টেনশনে হওয়ারই কথা। হ্যাঁ, তখন ওষুধ খাইছেন, বাই দ্য ওয়ে সে যেহেতু আমার জুনিয়র, ওষুধ খাইছেন, রাতেও খোঁজ আসা শুরু করলো। তো ঠিক আছে, ভালো লাগে, কার না ভালো লাগে বলেন, আমার ওষুধ খাওয়ার খোঁজ দিচ্ছে। আচ্ছা, আপনি সিঙ্গেল তো? আর আমি তখন সিঙ্গেল। আচ্ছা, এবার হলো ডিভোর্সটা হয়ে গেল, ডিভোর্স মানে সাইন হয়ে গেল আর কি। ডিভোর্স সাইন হওয়ার পরে যেটা হয় বাংলাদেশে, আর যদি কিনা তারা একটু পাওয়ারফুল হয়, বাই দ্য ওয়ে একটু এটাও বলি, ঘটনাটা খুবই একদম সমসাময়িক এবং একই সাথে এই জিনিসটা হচ্ছে একটু মানুষও জানতে পারছিল। ঢাকা ভার্সিটি IBA, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে আমার MBA করা, ওখানে খালেদ স্যার নামে একজন, উনার সাথে এক্স্যাক্টলি একদম ওই টাইম পিরিয়ডেই এরকম একটা ঘটনা ঘটছিল। আমি একটু রেফার করছি এই জন্য যে কি হয় পাওয়ারফুল হলে। স্যারের ওয়াইফ ছিলেন হচ্ছে ASP আর কি, স্যারের ওয়াইফ, আর স্যারের শ্বশুর হচ্ছে তখন DIG প্রবাবলি র্যাবের। তো যেটা হয়েছিল স্যারের এরকম, আমি জাস্ট এটা বলি যে স্যারের কোনো এক স্টুডেন্টের সাথে মিলায় তাকে এরকম ফাঁসানোর চেষ্টা করা, এবং এরপরে যেটা ঘটে গেল, স্যারের বাবা মা সহ তারা রীতিমতো মানে জেল পর্যন্ত আর কি, অ্যান্ড অনলি বিকজ যে এই ধরনের একটা মামলা। নারী নির্যাতন মামলাটা অদ্ভুত। মানে আমার কাছে, আমি সরি এই টোনে কথা বলতেছি ভাই, একটা 18, 20, 25, 35 বছরের মেয়েকে চকলেট খাওয়ামে যে আমি তোমার বিয়ের প্রলোভন দেখাইলাম, তুমি প্রলোভনে কেমনে? প্রলোভন নিয়ে আমার একটা কথা আছে, এটা মনে হয় যে আমি একটু শেয়ার করি সবার জন্যই। আচ্ছা, প্রলোভন মানে হচ্ছে আমি তোমাকে কোনোভাবে একটা লিউর করতেছি, লোভ দেখাচ্ছি। আচ্ছা, একটা 35-36 বছরের মহিলা, তুই যে লোভে পড়ছো সেটা তো তোর নিজের দোষ, রাইট? না, একটা 35 বছরের মহিলা যার কিনা যে কিনা ডিভোর্স, তার মানে তার বিয়ের লোভ বলে কিছু থাকার না, সে তো বিয়ে করে আসছে এবং ডিভোর্স হয়ে গেছে। এবার 3 নাম্বার বলি, যেটা আমাকে সে বলেছিল পরিচয়ের 1.5 বছর পরে, তাও হঠাৎ আমি জানতে পারছি তার একটা বাচ্চা আছে। আপনি তো ফুল প্যাকেজ পাইছেন। একটা বাচ্চা আছে এবং বাচ্চাটার বয়স হচ্ছে 11 বছর। কারণ সে হচ্ছে রাইট, কিন্তু এই জন্য সে হচ্ছে যে সে অফিসেও কেউ জানে না এটা। ও তো আপনাকে সন্তান তুল্য মনে করে কথা, তাইলে সন্তান তুল্য মনে করে তো হচ্ছে এমনকি সেটা অফিসে প্রকাশ করে না, সে এটা হচ্ছে তার যে পার্সোনাল ফাইল থেকে সে হচ্ছে সরায় রাখছে। মানে এই ধরনের, মানে সে এমন ভাবে চলে অফিসে, লাইক কারো বুঝার কথা না। হ্যাঁ, সে শুকনা পাতলা আছে, ভালো, ঠিক আছে। দ্যাটস ওয়াই পিপল লাভ ভাবি। আচ্ছা, এবার আবার একটু চলে যাই ওই ইয়াতে, যে আমি তো এটা জানলাম। আচ্ছা, এটা বলছিলাম না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সে কিভাবে কাছে আসতেছে বা কিছু একটা কথা। আচ্ছা, ডিভোর্স যখন হয়ে গেল, মানে ডিভোর্স ডান, এবার আমি এতদিন সিঙ্গেল লাইফ লিড করছিলাম, এখন হচ্ছে পুরোপুরি সিঙ্গেল, রাইট? ফ্রি বার্ড। আচ্ছা, তো অফকোর্স অফিসে শুধু তো আর মহিলারা থাকে না, অফিসের বাইরে ইনফ্যাক্ট আরো বেশি ক্ষেত্রটা অনেক বড়, তাই না? আচ্ছা, সো অনেকেই তখন যেটা হলো আর কি, যে অফকোর্স আমার ফ্রেন্ডস অ্যান্ড অলসো ফিমেল ফ্রেন্ডস প্রচুর, এবং তাদের মধ্যে যেটা হয় আর কি, যে যেমন লেটস সে আমার কোনো একটা ফ্রেন্ড হচ্ছে লেটস সে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, কোনো একটা প্রাইভেট ভার্সিটির। আমি জাস্ট যেটা বলবো, অনেকেই বলে বাংলাদেশ এটা ইউরোপ হয়ে যায় নাই, মানে এই যে ধরনের কিছু কথা, আমি কিছু কথা বলি আর কি, যে
যে হচ্ছে যে কনসেনচুয়াল, শুধু যে সেক্স সেটা বলবো না, কনসেনচুয়াল যে কোনো কিছু যে ইটস নর্মাল, এই সেন্সটা আমার কাছে মনে হয় যে এখনো বাংলাদেশের মানুষ এটা বুঝতেই পারে না, যে কনসেনচুয়াল যে কোনো কিছু। এটা বাংলাদেশের সব মানুষ বোঝে, শুধু বুঝতে চায় মহামান্বিত অন্ধ নারী আন্দোলনকারীরা বুঝতে পারে না। এর ছাড়া সবাই জানে জিনিসটা। যারা অন্ধ গোঁড়া নারী আন্দোলনকারী তারা মনে করে যে যে কোনো ভাবে একটা পুরুষকে যদি ফাঁসাইতে পারি তাইলে আমার জন্য সুবিধা, এবং এই করার জন্য নারী এবং শিশুকে এক কাতারে ফেলে তারা। নারী আর শিশু কিভাবে এক কাতারে হয় সেটা এটা কোনোভাবেই হইতে পারে না। যে দুধ খায় আর যে দুধ খাওয়ায় দুটো আলাদা প্রজাতি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দুটো কমপ্লিট আলাদা প্রজাতির, একজন গিভার একজন টেকার, এবং একজন ইম্যাচিউর একজন ম্যাচিউর। হাউ কুড দে কাম অন দ্য সেম ল্যান্ড? এবং নারী অবলা কিভাবে হয় সেটাও আমি জানি। শালা গরু ছাগল তো অবলা বলে মানুষ, নারী কেমন অবলা? আমি বলতে চাই বস, এই যে নারীদের কোটা বাতিল করা যেমন হয়েছে, নারীদের আইনটা বাতিল করা অতি জরুরি। আইনটা বাতিল করা অতি জরুরি কেন? এই আইনের দিকে এখন যাচ্ছে। এন্ড ইউ ফাকড আপ উইথ দিস। একদম একেবারে আর কি। এন্ড বিইং আ গভর্নমেন্ট এমপ্লয়ি এটা আরো ভয়ঙ্কর। এই জায়গাটা আমি মনে করি যে আমার আরো কিছু ভাইদের সবার এটা কেন জানা উচিত যে এটা কতখানি ভয়ঙ্কর হইতে পারে। ইউ নেভার নো। ইট ইজ। যেই শালা একবার পড়ে নাই, আমি উত্তেজিত কেন? কারণ আপনারা যারা পড়েন নাই, আপনাদের ধারণা নাই যে নারী নির্যাতন কি ভয়ঙ্কর এক চোখা অন্ধ মামলা। এক্স্যাক্টলি, মানে ভয়ঙ্কর। আপনাদের এবং প্রথম আলো রিপোর্টে যদি দেখেন প্রায় 80% উপরে মামলা মিথ্যা। বাট নো ওয়ান ইজ টকিং, কারণ সবাই নারী আন্দোলনকারীরা লেবাস দিয়ে দিবে আপনাকে। যদি আপনি এর নিয়ে কথা বলেন, এই শালা তুই তো কি বলে নপুংসক, তোর তো দাঁড়ায় না, তুই একটা নারীকে সোজা করতে পারিস না, নারী অসহায়, নারী ব্লা ব্লা ব্লা, আপনাকে ধুইয়া দেবে। এবং এই একটা লজ্জার কারণে নো ওয়ান ইজ টকিং এবং এভরিওয়ান ইজ সাফারিং। একটা নারী আপনাকে কেটে মেরে চলে যাবে, তারপরে কি বিচারকের সামনে কান্না দিবে, আপনি শেষ, আপনি যেই হন আপনি শেষ। আমার চ্যানেলে ভাই আমার মনে হয় 200-র উপরে এপিসোড আছে পুরুষ নির্যাতন নিয়ে। এন্ড উই আর সাফারিং, নো ওয়ান ফাকিং ইজ টকিং। সরি। এবং সাফারিংটা কোন পর্যায়ে ভাই? আমার মনে হয় যে এই জায়গাটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, সবকিছু যখন হলো, আচ্ছা পরিচয় সক্ষতা এসেই তো গেল, আমি এবার জাস্ট ওইদিকে চলে যাই যে ইট বিকেম ফিজিক্যাল অলসো, খুব স্বাভাবিকভাবে। সেইটা কিভাবে সেটা আমার একটু বলা দরকার, যে সেটা আসলে কার ইন্টেনশন ছিল। প্রথমত উই আর টকিং, we are video calling each other, right? তো তারপরে যেটা হলো, ইন দ্য মিন টাইম আমার হচ্ছে আমার পার্সোনাল রিজনে আমার কানাডা যাবো আর কি। তো আমি আবার চলে আসবো, লাইক উইদিন আ মান্থ আমি চলে আসবো। তো এই সময়টাতে হচ্ছে যে তার খুব খারাপ লাগতেছে। অ্যান্ড শি ডিড 2 things. ফার্স্ট অফ অল, ভিডিওতে অফকোর্স এটা যেহেতু আমি বলছি, আমি আপনাদের যে কারো মনে হতে পারে যেটা আমার স্টেটমেন্ট এরকম একটা, বাট হোয়াট এভার, আমি দুইটাই বলতেছি। একটা হচ্ছে যে সে নিজেই তাকে শো করলো, অথবা যদি দ্বিতীয়টাও বলি যে আমি না খুব চাইছি যে তুমি একটু শো করো, সো তারপরেও যদি তুমি হ্যাঁ তুই দেখাবি কেন, তুই এত ভালো এত পুত পবিত্র অবলা হইলে তুই দেখাবি কেন? সো এটাই আর কি। আমি জন্য দুটোই ভার্সনই বললাম, যে দুটো ভার্সনে যেটা ইচ্ছা আপনি ধরে নেন। তো এরকম সে হচ্ছে যে বিভিন্ন কিছু, হ্যাঁ বিভিন্ন রীতিমতো নাচছে আর কি, মানে এরকম একদম। এবং আরো একটা মজার কথা, সে ভিডিও ক্লিপ বানায় আমাকে পাঠাইছে। মাশাআল্লাহ, খুব আর্টিস্ট। হ্যাঁ, খুবই আর্টিস্ট, নৃত্যশিল্পী। হ্যাঁ আসলে উলঙ্গ নৃত্যশিল্পী। কি বাত হয়। আচ্ছা, এরপর আমি যখন যেদিন কানাডা থেকে আসবো, তো তার 2 দিন আগে হচ্ছে আমার বার্থডে ছিল, 2 দিন বা 1 দিন আগে ভুলে গেছি। তো আমাকে সে সারপ্রাইজ দিবে। কি সারপ্রাইজ জানেন? সে আমার বাসায় চলে আসছে। এন্ড আমার আব্বু ইজ লাইক, যেহেতু কলিগ বা বাসায় আসছে, আচ্ছা ওই যে সিনেমার সিঙ্গেল বড় হইছে, ম্যাচিউর না ম্যাচিউর, এবং ওইটা আমার সরকারি বাসা। সো বেসিক্যালি আব্বু আসলে আমার সাথে থাকে, বাসা আমার। সো আব্বু কি বলে যে ওয়েট করো এরকম। ও আচ্ছা, আমার ফ্লাইট হইছে ডিলে। ওকে। সো ফ্লাইট ডিলে হইছে এবং যথেষ্ট ডিলে হইছে। এটা এমিরেটস ছিল, মানে রাত 3টা। আচ্ছা হ্যাঁ, এই যে রাইট, রাত আমার বাসায় পৌঁছতে 1:30 মতো বাজছে, কিন্তু আমার আসার কথা ছিল 10টার মধ্যে। সো ও যেটা করছিল, কেক টেক নিয়ে আসছে যে আমার ওই বার্থডে মিস করছে, সো ওইটা সে করবে। এখন যখন এত রাত হয়ে গেছে, এইবার আমি বললাম যে ঠিক আছে ফাইন, যদিও আমি প্রচন্ড টায়ার্ড, জেট ল্যাগ, কারণ আমি ক্যানাডা থেকে আসছি, তারপর আমি ড্রাইভ করে দিয়ে আসতে পারি। আমি বললাম, যেহেতু সে আসছে, আমি তো খুবই সারপ্রাইজ হয়েছে, কারণ সে বলে নাই আমাকে, আমার বাবা মা বলে নাই, আমি তো নেটে ছিলামই না। আচ্ছা,
তখন এখন রাত হয়ে গেছে, এখন কিভাবে যাবে, এখন কি বা কি, তখন আমি কি বলবো। বাই দ্য ওয়ে আমাদের রুম হচ্ছে যে লাইক আমার তিনটা রুম থাকার কথা, একটা তো ফাঁকা থাকার কথা না, আরেকটাতে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ থাকে, তখন অলরেডি বিয়ে করছে এবং যেহেতু ও আর্লি করছে, সো লাইক ও আমাদের সাথেই থাকে। আন্ডারস্টুড। সো এক্সট্রা রুম কিন্তু নাই, এটাও একটা পয়েন্ট। তার মানে তো ঘুমাইতে হবে নাই মার কাছে না আপনার কাছে। হ্যাঁ, তো এখন মা তো চিনেও না। হ্যাঁ রাইট, আর আব্বু আম্মু রুমে থাকবে। তো এখন তখন আর কি ও বললো যে ঠিক আছে রাতটা জাস্ট মানে ডাইনিং স্পেস আছে বা কমন স্পেস, ঠিক আছে স্টে করে এটা। তো মানবিকতা লাগে তো ভাই, উপরে শো আমি নিচে শুই। রাইট, এন্ড অফ কোর্স আসলে হচ্ছে যে দুজনেই আমরা বুঝতেছি কি হইতে চাইতেছে, দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। রাইট, বিকজ অলরেডি ভিডিওতে অনেক কিছু হয়ে গেছে, মুজরা হয়ে গেছে, রাইট, অনেক কিছু হয়ে গেছে। তো ওই রাতটা স্টে করলো আর কি, অ্যান্ড দেন ইউ নো হোয়াট, এই আর কি। আচ্ছা, সো দ্যাটস হাউ ইট স্টার্টেড, অ্যান্ড দেন এভরিথিং ইজ লাইক চলছে আর কি, চলছে। আর কনসেনচুয়ালের কথা এই জন্যই বলছিলাম আর কি, যে কতখানি কনসেনচুয়াল হলে এভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে এখন আমার একটা কথা, যে এই যে প্রলোভন, এটা আসলে কে কাকে প্রলোভন দেখাচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করে। মানে কে কাকে প্রলোভন দেখাচ্ছে এখানে? মানে এখানে যদি কেউ প্রলুব্ধ হয়ে থাকে সেটা আমার হওয়ার কথা, উইথ দ্য মুজরা, রাইট। কিন্তু আমি কি প্রলোভন দেখাইলাম এখানে, এটা আমি বুঝতেছি না আর কি এখনো, টিল নাও আর কি। এখন এই হইলো ব্যাপার, যে প্রলোভনের কথাটা আসলো কেন, যেহেতু এটা আলটিমেটলি পরে আসছে, যে প্রলোভন দেখাইয়া। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, এটা তো গেল। আমি বলছি এটা 2017, মানে আপনি ওরে হয়তো 2টা চকলেট খাওয়াবেন, এই প্রলোভনে সে উন্মুক্ত কাপড়ে নৃত্য করে আপনাকে পাঠাইলো, আপনি তারে প্রলোভন দেখাইলেন পিজা খাওয়াবেন, সে রাত্রেবেলা কেক নিয়ে এসে আপনার সঙ্গে বিছানায় সহবাস করলো। কি বাত হয় প্রলোভন নারী! বাহ বাহ বাহ, সেলুট সেলুট। আপনারা যারা প্রলোভন দেখিয়ে বিয়ের ধর্ষণের কেস করেন তাদেরকে সেলুট, আপনারা মহান। তো আচ্ছা, এভাবে চলছিল। এবার হলো যে বেশ কিছু আসলে সারাউন্ডিং ঘটনা ঘটতেছিল। যেমন হচ্ছে আমার আব্বু তখন রিসেন্টলি রিটায়ার্ড, আব্বু 15তে রিটায়ার করে, উনিও সরকারি চাকরিতে ছিলেন। তো যেটা হচ্ছে যে বিভিন্ন কিছুতে আব্বু হচ্ছে ব্যবসায়িকভাবে একটু ধরা খেয়ে, মানে মনিটারি ক্ষেত্রে আব্বু খুবই উইক হয়ে যাচ্ছিল আর কি। মানে এটা একটা সাইড টক আর কি। বাট এটার ইম্প্যাক্টটা কিভাবে আসলো, যে বিভিন্ন কথা কাটাকাটির কারণে আব্বু ওয়ান্স হঠাৎ মনে করলো যে আব্বুর আমাদের ছোট্ট একটা আবাস আছে ঢাকাতেই, আব্বু ওখানে চলে যাবে, আব্বু আমার সাথে থাকবে না। ওকে, নাও অলরেডি আই এম ইন আ ভালনারেবল সিচুয়েশন। তারপরে আব্বু আম্মু হঠাৎ করে, আমার আব্বু বা আমরা একটু জেনেটিক্যালি আমরা খুবই ইমোশনাল, আমিও তাই, তো চলে যাবে। আচ্ছা, আমিও তখন যেহেতু রেগে টেগে আসি, আচ্ছা ঠিক আছে তোমাদের এত শখ। আচ্ছা, যেটা ঘটলো আসলে, আব্বু আম্মু চলে গেল, অফ কোর্স আমার ছোট ভাই তখন তো আর এখানে, হ্যাঁ, তো চলে গেল। আমি হ্যাঁ, আমার এই কাইন্ড অফ 1600 স্কয়ার ফিটের এই সরকারি বাসায় আমি একা। ও মাই গড, ভূতের বাসা হয়ে গেল। হ্যাঁ, এবং এটা কিভাবে আসলে থাকা যায় সেটা এখন আমার মনে পড়লে ভালো লাগে। আমি কিন্তু হাই বিপি পেশেন্ট তখন আর কি, মানে আমরা, যাই হোক, সবচেয়ে বড় যেটা বিপদে পড়লাম জীবনে প্রথম, ইভেন জাপানে থেকে অতটা ফিল করিনি, যে আমি খাবো কিভাবে। মানে আমি খুবই বেসিক কথা বলতেছি, যেটা আমি খাবো কিভাবে, রান্না করবেন কেমনে। হ্যাঁ, সলিউশন নিয়ে চলে আসলো আমার সেই সহকর্মী। কি সলিউশন? সলিউশন হচ্ছে, সে তো অফিসে আমার জন্য নিজে হাতে খাবার তৈরি করে নিয়ে আসতো। তো সে বলতেছে যে সে মাঝে মাঝে আমার বাসায় চলে আসবে। তো এই আপনাকে তো সন্তান তুললেই মনে করছে না, সন্তান তুললে কেমনে, এর মধ্যে তো ঘটনা ঘটে গেছে। মানে সে 11 বছরের একটা বাচ্চাকে মানুষ করছে, তো সে এখন 28 বছরের একটা বাচ্চাকেও মানুষ করার দায়িত্ব নিল। বাহ বাবা, কি মহা! এখন হলো দেখেন, যেহেতু আমরা একই প্রতিষ্ঠানের, আর ওইটা ওই প্রতিষ্ঠানেরই বাসভবন, তো কথা কাটাকাটি তো হয়ে যাবে। তো হ্যাঁ, তো যেটাও করছিল আর কি, এন্ড অফকোর্স আমি তো হেল্প তো করি, কেন চাইবো না আমি। হ্যাঁ, ও হচ্ছে আমার গাড়ির ডিক্কি না, গাড়ির পেছনের সিটের নিচের দিকে একটু বসে ও হচ্ছে গেটটা ঢুকতো, যেহেতু গেটে গার্ডস থাকে অলওয়েজ। হ্যাঁ, তো এভাবে করে সে আমার সরকারি বাসাতেও যাওয়া আসা শুরু করলো। এটা হচ্ছে পয়েন্ট, যাওয়া আসাটা অবশ্যই অন্য কেউ যেন কোনোভাবে জানতে না পারে, সেটাই। হ্যাঁ, কারণ সবাই কলিগ আমার, সবাই জানাজানি হলে কেমন লাগে, জানাজানি হলে জিনিসটা আসলেই খুব যেহেতু আমার রিসেন্টলি ডিভোর্স হয়েছে, এটাও জানে সবাই, মানে সিন্স আই এম সিঙ্গেল, আর আব্বু আম্মু চলে গেছে, এখন আমি পুরো একা বাসায়। আন্ডারস্টুড। সো এইভাবে লুকিয়ে লুকিয়ে এসে সে মজার মজার রান্না করছে, খাওয়াচ্ছে, যত ধরনের খাওয়ানো যায়, যা খাওয়ানো যায় আর কি খাওয়াচ্ছে, যা খাওয়ানো যায়, এবং আমিও অবশ্যই খাবো, আমি ক্ষুধার্ত আসলে।
তো খাচ্ছি, আচ্ছা ঠিক আছে। এবং এবং বাই দ্য ওয়ে সে খাবার হয়েও নিজে নিজে খুব মজা পাচ্ছে আর কি, এটা তো বলতেই হবে তাই না? তা না হলে সে বারবার খাবার হতে আসছে কেন, বারবার এবং বারবার রিপিটেডলি। এইবার একটা ঘটনা ঘটলো যে সে আসলে কতখানি তার ভালো লাগছিল আর কি সেটা। ও আচ্ছা আচ্ছা, আমার বাসার অংশটা তো গেল। হাউ অ্যাবাউট, আচ্ছা সে কোথায় থাকতো? কই থাকতো? আচ্ছা সে থাকতো হলো দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকা। নীলক্ষেত, ওকে। আচ্ছা ওখানে অন্য আরেকটা সরকারি কোয়ার্টারে সে সাবলেট থাকতো। আচ্ছা, যেহেতু সে ডিভোর্স সিঙ্গেল আর কি, সো আই থিঙ্ক সে, আমার মনে হয় যেটা যে তার বাসা তো টাকা পাঠাইতে হইতো আর কি। তার একটা ভাই, সে কিছুই করে না, মানে কিছুই করে না বলতে একদম লাফাঙ্গা টাইপ। তো তাকে মনে হয় মানে প্রচুর টাকা টুকা দিতে হইতো, তা না হলে এত কষ্ট করে ওর থাকার কথা না, বিকজ সেও সরকারি চাকরি করতে। আপনি কি আপনার ভাইকে টাকা দিতে হইতো আপনার? না, আমি এই জায়গায় স্পষ্ট কেন প্রশ্নটা করেছি, আমি একটা কথা বলি প্লিজ। যাদের বোন বড় ভাই ছোট, অধিকাংশ ক্ষেত্রে আমার দেখা ওই ভাইটা লাফাঙ্গা হয়। কারণ বোনরা ভাইদেরকে এমন ভাবে মানুষ করে যে ওই ভাই মনে করে আমার কিছু করার দরকার নেই, আমার দুইটা মা আছে, কিংবা আমার বোন আমারে দেখবে। যদি ভাই বড় হয় আরেকটা ভাই ছোট হয়, ওই ভাইটাও কাজ করে এবং দুজনেই প্রতিষ্ঠিত হয়, দুজনেই সমান প্রতিযোগিতা করতে করতে বড় হয়। কিন্তু যদি বোন বড় হয়, আপনি 99% ক্ষেত্রে দেখবেন ভাই হচ্ছে ডিস্ট্রাক্টেড, ভাই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, ভাই বিপদে আছে। এবং 100% আপনি মিলাই দেখবেন আমার কথাটা সত্যি। আচ্ছা ঠিক আছে, মানে দেখেন, মিলে দেখেন, ঠিক আছে। এবং ড্রাগে অনেক অনেক ঝামেলা, আপনি ড্রাগে চলে গেছেন, ওকে গুড। তো হচ্ছে যে ভাইটার সাথে আমার যেভাবে পরিচয় হইলো, এই যে আসেন এবার কোথায়, আমার এখনো ইভেন উনার কয়েকখানার নাম্বারটাও মনে আছে। কারণ এবার আসি কেন, সে শুধু ড্রাগ এডিক্ট না, সে ড্রাগস সহ ধরা পড়ে ইয়াবা মামলায় জেলে। এই সময় সে কান্নাকাটি করতে করতে আমার হেল্প চাইলো, যে আমার কোনো ফ্রেন্ড, তো সে জানে আমার সব পরিচয় কিন্তু অলরেডি জানে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম সেইং কে আসলে কাকে প্রলুব্ধ করছে। সে আমাকে প্রথমত হচ্ছে গাড়িটা লাগবে, কারণ জেল তখন হচ্ছে ওই যে জায়গাটার নাম কি জানো, আমি ভুলে গেলাম, কেরানীগঞ্জ। যাওয়া আসা ভাই সেটাই বলতেছি যে সরি টু সে যে অ্যাকচুয়ালি আমাকেও যেতে হয়েছিল। ও শাবাশ, এটাই আর কি। একটা পুরুষ, আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা পুরুষের একবার হলেও জেলে যাওয়া উচিত। এটাই হচ্ছে, সব মানুষের মুখোশ খুলে যায়, সবাইকে আপনি চিনতে পারবেন একদম। তো ভাই এবার বলি যে আমার এই কেরানীগঞ্জে প্রথম যাওয়া হইলো আমার গাড়িখানা নিয়ে, এবং আইসে মনে হয় 2000 টাকাতে সার্ভিসিং করতে হয়েছিল, এত বাজে রাস্তা ছিল। আচ্ছা গিয়ে কি ওকে খাবার টাবার দেয়, ওই প্রথম আমি জানলাম যে জেলখানা কিরকম, জেলখানায় কিভাবে কথা বলে, তা না হলে হ্যাঁ আমার ওই সময় কথা বলতে গেলে যখন আমার করতেছিল আমার খালি চোখে পানি আসতো, বাট এখন আমি অনেক সিজনড আর কি। তো দেখেন আমি প্রায় এই কথাটা বলি, সব জায়গায় বলি, মানুষ বলে পুরুষ কাঁদে না, পুরুষের চোখের জলে জেলখানার মাটি ভেজা, ওই দেয়ালের ভেতরে সবাই কাঁদে, দেয়ালের বাইরে শক্ত থাকার চেষ্টা করে এবং হাসি মুখ দেখায় বাবা মাকে, রাইট রাইট, এটাই খুব ভালো বলছিলাম আর কি। তো আচ্ছা এটাও গেল, এবার হচ্ছে ওর বাবার ক্ষেত্রেও কি যেন কি হেল্প করতে হবে। ওর বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর কি সেটা। তো তারপরে ওর বাবা মা একবার আসবে, তখন হচ্ছে আমার গাড়িটা নিয়ে ঘুরাইতে হবে, কারণ আসলে উবার টুবার পাওয়া খুব কষ্ট আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে চলছিল যে কে কাকে প্রলুব্ধ করতেছে আসলে। তো এগুলো ঠিক আছে, ফাইন। ওর ভাইটার জামিন পর্যন্ত হচ্ছে করতে হইলো রমনা থানাতে, ওই আমার পরিচিত কি যেন কি আছে, এগুলো স্টোরিটা বাড়াচ্ছে না, কিন্তু এগুলোই চলছিল না। আর খাওয়া দাওয়া চলছিল, আচ্ছা সকল প্রকার খাওয়া দাওয়া, এবং স্বেচ্ছায় এবং যখন ইচ্ছা তখন, মানে এরকম, মানে খুবই ক্যাজুয়াল। হ্যাঁ ক্যাজুয়াল। আচ্ছা, এবং এবার আসেন যে ওর ওই বাসাতে যেখানে সে সাবলেট, সেখানেও সে আমাকে ইনভাইট কিভাবে কি করতে হবে সেটা সহ বলে দিচ্ছে, কিরকম, হ্যাঁ মেনু সহ, যে ওই ভদ্রলোক হচ্ছে উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টস আর কি, যে যার বাসা। তো ঠিক আছে, উনি কোন সময় আসে না আসে, আর ওনার ওয়াইফ হচ্ছে কি যেন টিচার কোথায়, তো কোন সময়টা ফাঁকা থাকবে, কিভাবে ঢোকা যাবে, হ্যাঁ এভাবে বলে দেওয়া হইতো। আমি গাড়িটা কোথায় রেখে আসবো, কোন পেছনের সাইডে রেখে আসতে হবে, তারপরে ও কিভাবে খুলে দিবে, কিভাবে। এই আপনার প্রলুব্ধ কেস করা উচিত, আমার উচিত ছিল আর কি। এখন সেটাই আমার মানে খালি মনে হয় আর কি, কিন্তু কোনো ধারা খুঁজে পাচ্ছি না। এবার জায়গা মতো বলছি না, কেউ কোনোদিন পুরুষদের জন্য কথা বলে নাই। আজকে এই যে একটা বিপ্লবী সরকার চলতেছে, এখন যদি গিয়ে বলেন যে প্লিজ এই আইনটা বাতিল করেন বা পুরুষ অধিকার নিয়ে আইন করেন, তারাও লেজ গুটাই যাবে যে না, এরপরে না।
দেখা যাক, একটু দেখি আর কি কি ভাবে তারা। শাহবাগে যাইতে হবে ভাই। সেটাই। তো ভাই এইভাবে হচ্ছে ইনভাইট করার পরে অফকোর্স আমিও খুব অ্যাডভেঞ্চারাস ওয়েতে ওখানে, ওটা আরো ভালো লাগতো যে ও খুব অ্যাডভেঞ্চারাস আর কি, যদিও রুমটা একটু ছোট ছিল, যাই হোক। তো আচ্ছা গেল, এটাতেও তার খুব ভালো লাগতেছে। সে ওখানেও আমাকে কিন্তু বাই দ্য ওয়ে ওখানেও আমার জন্য খাবার রেডি করে রাখতো, এবং আমি সকল প্রকার খাবার। হ্যাঁ, এবং আমি গরম ভাত খাবো, বা এটা যে আমি পছন্দ করি, শাকটা আমি পছন্দ করি। শি ওয়াজ হট মেবি না, কিন্তু তখন আসলে আপনি তো ক্ষুধার্ত। হ্যাঁ মানুষ পচা খাবার খায় খিদা লাগলেই। হ্যাঁ রাইট। এবং আমি কতখানি ক্ষুধার্ত সেটা বলতেও না আমার দ্বিধা নাই, কারণ হচ্ছে যে সে ছিল লাইক দ্য কন্টিনিউয়াস থিং, বাট অফকোর্স ইনস অ্যান্ড আউটস আরো কিছু, এটা আমার বলতে মানে সমস্যা নাই আর কি, যে তারা নিজেরাই এসে নিজেরাই হ্যাঁ চলো ঘুরতে যাই, তারপর তো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা চলছিল। হ্যাঁ, এই অংশগুলো নিয়ে বলতে আমার আসলে লজ্জা লাগে না, কারণ লজ্জার কিছু নাই এখানে। এখন যেটা হচ্ছে যে ইভেন বাসা ছাড়াও লাইক ঘুরতে চলে গেল আমার সাথে, হ্যাঁ এই ট্যুরে গেলাম তো ওইখানেও আর কি, তারপরে এই ওই সেই মানে সব ধরনের চলতেছে। আচ্ছা, এইবার তার ইন্টেনশনের জায়গাটাতে আসি, যে ফাইনালি সে কোন দিন মুখোশটা মানে ওপেন করলো, খুলে যাচ্ছিল আর কি, প্রায় কিরকম, যেমন ওর ভাইয়ের ব্যাপারটাতে বললাম যে ওইখানে ও আচ্ছা টাকা ধার চাওয়া, এবার এই জায়গাটাতে চলে আসলো আর কি। টাকার অ্যামাউন্টটা কিন্তু ধরেন প্রথম দিকে হয়তো 10-20 হাজার থাকতে পারে, আছে আপনার কাছে, বা এরকম আমার একটু জরুরি দরকার, বা আমার এই মুহূর্তে নাই, ক্যাশ নাই, বা এই টাইপের। এইভাবে হতে হতে মানে খুবই স্পেসিফিক বলা উচিত এই জায়গাটাতে, যে কোন দিন চরমভাবে আর কি জিনিসটা হলো। আচ্ছা, আমি হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে কখনো লোন নেই নাই, এবং আমার প্রতিষ্ঠানটা আসলে লোনের জন্য খুবই বিখ্যাত আর কি। হ্যাঁ, মানে মার্কেটে এটা সবাই জানে যে ও ওইখানে তো এই অ্যামাউন্টের একটা লোন, শুরুতেই সবাই এটা বলে আর কি। আমি কোনো লোন নিই নাই কেন, এটা নিয়ে এসে মাঝে মাঝে আমাকে পোক করতো যে আপনি তো লস করতেছেন, অন্তত সবাই 2 কোটি টাকা নিয়ে ফ্ল্যাট কেনে আগে, আপনি তো লস করতেছেন, আপনি তো লস করতেছেন। আমার কথা হচ্ছে আমার লোনটা লাগবে না, কারণ আমি একে তো আমি তখন সিঙ্গেল, দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাপের তো একটা বাড়ি আছে, মানে ওইগুলো নিয়ে কখনোই আমি নেইও না ইনফ্যাক্ট। কিন্তু আরেকটা যেটা করি, আমি টুকটাক কনসালটেন্সিও করি, লাইক ইঞ্জিনিয়ারিং ইয়েটা আমি ছাড়ি নাই পুরাপুরি, তো আমার আসলে লাগেই না। আর আমি খুবই সিম্পল, আসলে আমার 10টা ঘড়ি লাগে না, আমার একটা ঘড়ি এনাফ। সো এই টাইপের আমার লাইফস্টাইলটা। তো ও আমাকে পোক করতে বারবার যে আপনি কেন নিচ্ছেন না করতে করতে এক পর্যায়ে শি সাকসিডেড। কোথায়? সেটা হচ্ছে একটা কার লোন আমাদের আছে, ওইটা হলো সে আমাকে মানে নেয়াবে এবং নেয়ায় ফেললো। তো অ্যামাউন্টটা হলো 30 লাখ। আচ্ছা গুড, আমার লোন অফকোর্স আমি পেয়ে গেলাম। এখন এটা একটু আনএথিক্যাল, তারপরেও আমি বলি, আমি জানি না পরে এটা আনএথিক্যাল এই জন্য, এটা অনেকেই করে, কিন্তু লাইক গাড়ি না কিনেও কার লোন, কিন্তু এটা তো আসলে প্রতিষ্ঠান দিতে চায় না, তখন কিছু ফেক টেক ডকুমেন্টস বা কিছু করতে। আমারটা ফেক ছিল না, আমার বাবার গাড়িটা কি আমি দেখাইছি, আমারটা ফেক না। সো এই 30 লাখ টাকা কিন্তু আমার কাছে ক্যাশে চলে আসলো। ও মাই গড, ক্যাশ না তো বাড়াই যাবে আপনার, রাইট। এবার সে বলল, এই জায়গাটাই হচ্ছে যে দ্য পয়েন্ট, দ্য টার্নিং পয়েন্ট আর কি। সে বলল এটা আপনি এক কাজ করেন, আপনি সঞ্চয়পত্র করে ফেলেন। সে আমার কত ওয়েল উইশার দেখছেন কত, তো সঞ্চয়পত্র করে ফেলেন। আমি বললাম ঠিক আছে, আচ্ছা মানে আমি তো তখন আসলে আমি তো মনে হয় যেন এখন বুঝি যে বুঝতেছিলামই না কিছু। সঞ্চয়পত্র করবো যে, তখন সে আমাকে বলল সঞ্চয়পত্রের সবচেয়ে ভালো রেট হচ্ছে পরিবার সঞ্চয়পত্রে, সবচেয়ে ভালো রেট। হ্যাঁ, পরিবার সঞ্চয়পত্রের রেটটা হাই আর কি একটু। পরিবার সঞ্চয়পত্র করেন কিভাবে? আমি পরিবার সঞ্চয়পত্র কিভাবে করবো? এতটুকু জানি যে পরিবার সঞ্চয়পত্র হচ্ছে পরিবার হওয়া লাগে। তখন বলতেছে যে না, এটা তো ওইগুলো কেন কি লাগে, সে আবার সব জানে, খুব ঘাগু। সে বলতেছে এটা হচ্ছে মেয়েদের নামে হওয়া লাগে। ও আচ্ছা, আমি তখন আবার রুলস পড়ে দেখলাম, হ্যাঁ এটা তো মেয়েদের নামে হওয়া লাগে, তো এটা তো সম্ভব না। তখন বলছে আপনি আমার নামে করেন। এখন এই মুহূর্তে মানে যদি আমার এটা 1 কোটি জন শুনে, এবং 1 কোটি জনই বলবে তুই এত বড় বলদ কেমনে, মানে এটা তো কোনো, আপনি 30 লাখ টাকা তার নামে করলেন। এবার আসেন সে আমাকে কি বুঝাইছিল, মানে আসলে এটা আপনি এখন আমার বুয়েট আইবিএ এগুলাকে আপনি ডাস্টবিনে ফেলে দিবেন, আসলে আমি জানি, বাট আমি এতটাই তাকে বিলিভ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইউ আর বোকাচোদা। হ্যাঁ না অফকোর্স মাফ করবেন, অফকোর্স 30 লাখ টাকা একটা, কিন্তু এটা কেন হয়েছে সেটা বলি আর কি। সে আমাকে একটা ওয়ে বললো আগে, শুনেন মানে ওয়ে হচ্ছে যে এটা তো আপনার টাকা আপনারই থাকবে। কেমনে? সে হচ্ছে এটার যে মান্থলি যে ইন্টারেস্টটা সেইটা সে আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমরা একজন আরেকজনকে এত কিছু দিচ্ছি, হ্যাঁ,
সো আমি বিশ্বাস করলাম যে সে আমাকে দিবে, বিশ্বাস। ইন্টারেস্ট দিবে, আর আসল 30 লাখ। এবার আসে না আসলটা হলো সে হচ্ছে যে মানে আমি বলি এটার একটা মোবাইল নাম্বার থাকে এটার সাথে অ্যাটাচড, রাইট? সো ওর কাছে কিন্তু এসএমএসটা যাচ্ছিল, ইন্টারেস্টের এসএমএস। ওই ইন্টারেস্টের এসএমএসটা ও হচ্ছে আমাকে কি করবে সাথে সাথে ফরওয়ার্ড করতেছিল, এবং 2 মাস সে করছেও, 2 মাস ইন্টারেস্টের এসএমএসটা ফরওয়ার্ড করতেছে। আর ইন্টারেস্টটা যাচ্ছে কোথায়? ওর ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে কিন্তু এটা, সো ওর অ্যাকাউন্টেই যাচ্ছে। আচ্ছা, এবং সাথে সাথে সে আমাকে ট্রান্সফারও করতেছে 2বার। এটা না না সরি 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 সরি, ওর অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। আচ্ছা সরি, আপনি বলতেই পারেন যে তাহলে কি হইলো এটাতে? ওর কথা হচ্ছে আমি বেশি ইন্টারেস্ট পাইলাম, যদিও আমি আলটিমেটলি পাচ্ছি না। আসলে আমি এটা বুঝাইতেই পারবো না যে কীভাবে হয়েছিল এইভাবে যে ও আমাকে দিয়ে দিবে জাস্ট আফটার 6 মান্থস। 6 মান্থ পরে ভাঙলে পরে মানে হচ্ছে কি হয় না, 6 মান্থ না সরি 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 3 বছর। 3 বছর, ইয়েস। আমার আছে, আমি জানি। সো অফকোর্স এভরিওয়ান নোজ। তো আমি হচ্ছে আচ্ছা আমি ব্যাংকিং একটু কম বুঝি, যদিও প্রতিষ্ঠানটা ব্যাংকিং এর সাথে আপনি অলরেডি দিচ্ছেন। আচ্ছা আমি জাস্ট আমার কিন্তু এটুকু 30 লাখ টাকার হিসাব মাথায় ঢুকছে, এর মধ্যে কি করলে মানে গাঁজা খাইলেও মানুষ এত বড় ভুল করার কথা না। এখন মাই গড, আমি আসলে বুঝাইতে খুব টাফ হবে জিনিসটা, যে তার মানে আপনাকে গোল খাওয়ায় বুঝাইছে। হ্যাঁ এরকমই ব্যাপারটা। ও আচ্ছা, সে আমাকে টুকটাক কিছু ক্ষেত্রে ড্রাগ করতেছিল আর কি। এটা একটা ব্যাপার, ড্রাগ করতেছিল কিভাবে সেটাও একটু বলি। হ্যাঁ, সে ড্রাগসের ক্ষেত্রে হচ্ছে সে যে এত মাস্টার মাইন্ড এটা আমি জানতাম না। তার ছোট ভাই ড্রাগস সহ ধরা পড়ছে, এবং সেই কেসের সমস্ত ফাইল ইনফ্যাক্ট আমার কাছে এখনো আছে। এটা একটা ছিল যে আমার সাবধান হওয়া উচিত ছিল। সে হচ্ছে প্রচুর পান খায়। কি পান খায়? পান? হ্যাঁ পান। ওকে। এই যুগের একটা পান খাওয়া মহিলার চুমা দিতেন কেমনে? এই যুগের আচ্ছা হ্যাঁ মানে একটু বলি। তো পান খাওয়া অবস্থায় বাজেট, আচ্ছা ওইদিকে না ওটা একটু বেশি হয়ে যাবে, সেন্সার হয়ে যাবে। আচ্ছা, পান খায় এবং সে অফিসেও পান খায়, এবং আই থিঙ্ক আমাদের ওই হোল অফিসে যদি হঠাৎ করে কাউকে বলা যে পান খাওয়া কজনকে চিনেন, আমার মনে হয় সবাই ওকে চিনে ফেলবে। বিকজ 2-3 জনই হচ্ছে মহিলা যারা পান খায়, পুরুষরা খাইতে পারে মানে লাইক খায়, বাট এই যে একটা ব্যাপার, আচ্ছা পান খায়। ওকে, সো ও আমাকে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই মানে একটু মজার পান খাওয়াইছে আর কি। হ্যাঁ, এবং বলতে পারেন যে আমি কেন খাইছি, ওকে ফাইন, মজা তো লাগতোই আর কি, বাট দোজ ওয়ার এক্সেপশনালি ডিফারেন্ট পান আর কি। হ্যাঁ মানে তো এটা আমি তখন বুঝি নাই আর কি, বাট কাইন্ড অফ এরকম কাইন্ড অফ। হ্যাঁ, এবং কারণ এটারই এক্সট্রিম ইয়েটাতে যাচ্ছি যেদিন হচ্ছে সবকিছু এন্ড হয়েছে, বা যেটাকে টার্গেট করে সে এত কিছু ছক বানাইছিল আর কি, ওই ছকের জায়গাটাতে চলে যাচ্ছে। আচ্ছা, টাকা তো এরকম সুন্দর সুন্দর চলতেছে, কিন্তু বুঝছেন আমরা যে ডেটে এই সঞ্চয়পত্রটা কেন হয়েছে বা ওর অ্যাকাউন্টে মানে সবকিছু যখন হয়েছে তার 2 মাস পর্যন্ত কিন্তু সবই নর্মাল। অল অন আ সাডেন আমার আব্বু একটা অনেক বড় বিপদে পড়ে যায়, এবং আব্বু আমার কাছে টাকা চায়, এবং আব্বু খুবই বড় বিপদে পড়ছে, আব্বুর 5 লাখ টাকা লাগবে, এমনটাই বললো আব্বু। তো আমি প্রথমে, যেহেতু আমার সাথে রাগারাগি চলতেছে, খুব কথা শুনাইলাম যে এগুলো তো আমি জানতামই। আমি অনেকবার আব্বুকে আসলে সাবধান করতেছিলাম যে আব্বু আরেকটা ভুল করতে যাচ্ছে, ওইটার জন্যই মেনলি ঝামেলাটা হয়েছিল যে আব্বু চলে যায়। কিন্তু চলে যাওয়ার কারণে আমি যে কত বড় বিপদে পড়ে গেলাম সেটা এখন আমি, তো এখন 5 লাখ আছে, আমার তো আছেই টাকা, তো এখন তো টাকা তো ভাঙাইতে হবে, মানে এখন তো এটা কারণ আমার কাছে না ইন্টারেস্টটা বড় কথা ছিল না, আমার বিপদের থেকে উদ্ধার করতে হবে। এক্স্যাক্টলি। আমি তো সিম্পল, আমি বললাম যে আচ্ছা ওইটা ভাঙাইতে হবে, আব্বু একটু বিপদে পড়ছে, আমি কিন্তু নর্মাল তখনও। শি ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে, আচ্ছা কালকে। এবার কালকে যেই দিনটা, সে আর আমার ফোন ধরতেছে না, বিইং মাই অফিস কলিগ, বিইং মাই জুনিয়র, বিইং ইন দ্য সেম বিল্ডিং, সেম ফাকিং বিল্ডিং, and only let's say 3 floors apart, সে আমার ফোন ধরতেছে না। আচ্ছা এবার দেখেন এখান থেকে হচ্ছে স্টোরিটা স্টার্ট। সে আমার ফোন ধরতেছে না, আমার তো রীতিমতো মানে আমি তো কি হইলো অনেক মানে ফোন ধরতেছে না মানে মেবি 18-20 বার ফোন দিছি আমি যতটুকু মনে পড়ে। তারপরে আমি স্ট্রেট ও ডিপার্টমেন্টে চলে গেছি, দেখি ওখানে বসে আছে ডেস্কে, ফোন পাশেই, মানে আমি তো তখনও পর্যন্ত বুঝি নাই যে হোয়াট শি ইজ গোয়িং টু ডু। এবার ওখানে গেলে সে আমাকে চিনতেছে না, লাইক একটা পর্যায়ে আমার আসলে খুব ইয়া লাগছে যে আমি সিনিয়র, আমি এসে দাঁড়ায় আছি, মানে মানে লাথি মারতে ইচ্ছা করতেছিল, এরকম কেন মনে হচ্ছিল, আশ্চর্য কথাই বলতেছে না সে। দেন আমি হচ্ছে ওই ওর যে চেয়ারে বসেছিল ওই চেয়ারটা হচ্ছে করে মানে রিভলভ করাইতে গেছে। আমার এক্স্যাক্টলি সব মনে আছে, আমার চোখে ভাসতেছে যে কথা শুনতেছো না কেন, এরকম বলে ফেলছে। কেন অফকোর্স মানে ওই হিসেবে যদি চিন্তা করি
যে সিনিয়র জুনিয়র হিসেবে চিন্তা করলে আই ক্যান অ্যাটলিস্ট মানে এইটুকু এক্সপেক্ট করতে পারি কথা বলে। আচ্ছা, সে তখন কি করলো, উঠে দাঁড়ায় একটা চরম সিন ক্রিয়েট, চরম, আপনি এরকম করতেছেন কেন? আমি লাইক কি হলো? তারপরে সে আমাদের ঊর্ধ্বতন যে আর কি ডিজিএম তাকে, মানে সে একটা কাইন্ড অফ শাউটিং বা কিছু একটা, মানে সিন ক্রিয়েট আর কি। তো তখন ইভেন ওই ডিজিএম স্যার আমাকে চেনে, খুব ভালো মতো চিনে। তো আমাকে এখানে ভিতরে বসালো, কি হয়েছে তৌফিক, মানে আমাকে বলতে কি হলো। তো and then হলো যে ইয়া করতেছে যে ওকেও ডাকলো এরপরে। তো ও হচ্ছে যে পুরাই উল্টাপাল্টা, যে কি হলো, উনি আমাকে হ্যারাস করতেছে। আরে কিসের হ্যারাস? তারপরে আমি ডিরেক্টলি বলতে পারছি না, এতগুলো টাকা টুকার এগুলো ব্যাপার, মানে কিভাবে যে কি বলবো আমি তো বুঝছি না ওই মুহূর্তে, কারণ কেউ তো আর জানে না যে হোয়াট ইজ গোয়িং অন। তখন আমাকে ওই স্যার একটু বুঝতে পারছে, আমাকে বললো যে, তারপর মানে আরো কিছু নর্মাল কথা বলে যে, তো আরে আপনার সাথে কতদিন কথা কথা হয় না, কি অবস্থা কি, বলতেছে যে আপনি হচ্ছে যে থাক, এটা আসলে মানে আপনাদের মনে হচ্ছে পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ম্যাটার, তো এটা আমরা অফিসিয়ালি এইভাবে সলভ আসলে করতে পারবো না। হ্যাঁ, তো আপনি না হয় এখানে মানে করেন না, সিনক্রেট করেন না, এটা আপনারা দেখেন অন্যভাবে করা যায় কিনা। আমার তখন মাথার উপরে আকাশও নাই, নিচে মাটিও নাই, লাইক আমার 30 লাখ, আমার 30 লাখ। অ্যান্ড আমি হচ্ছে আসলে আমি খুবই মানে সাধারণ টাইপের মানুষ, 30 লাখ টাকা আসলে অনেক বড় লোকের জন্য অনেক কিছু। তো এটা তো আসলে এটা, এবং আমার মাথায় ঢুকতেছে না যে হইলো কি, কিভাবে এটা হইতে পারে এবং কি হইলো, মানে আমি তো যাই হোক, এবার আমার দৃঢ় বিশ্বাস, এবার আমি বলবো যে এখন থেকে আমার যে অংশটা এই পর্যন্ত, এখন আমি যেখানে বসে আছি, আই ফাউন্ড দ্য ফাইটার ইন মি। আসলে আমি জাস্ট বলবো যে কি এরপরে ঘটছে আমার সাথে, কতটা। আচ্ছা, 30 লাখ টাকা আমি হচ্ছে যে এরপরে আমাদের অফিসের যারা একটু মানে ডাইনামিক যারা, তাদের সাথে আমি ইমিডিয়েটলি, মানে ওই দিন আমার অফিস টফিস হইছে করা, আমি বললাম যে মানে এই ব্যাপার। তখন আমাকে 2-3 জনের অ্যান্সার, প্রত্যেকেরই অ্যান্সার ছিল যে এটা তো তুমি, সে না চাইলে ইউ ক্যানট গেট ইট, কোনোভাবেই না। আমি এক পাশ ভাবলাম অনেক কিছু, যে কি মানে কি আমি কি বলবো, আমার কাছে কোনো ডকুমেন্টই নাই, মানে এটা পুরো জিনিসটাই তো হাওয়ার উপর ছিল, সব তো তার নামে। তো তখন আমি কয়েকটা জিনিস হলো যে মানে চক আউট করলাম যে আসলে কিভাবে বুঝাবো আমি। তো আমাদের হচ্ছে যে এই ক্যাশ রিলেটেড একটা ডিপার্টমেন্টই আছে আলাদা, মানে পুরো ডিভিশন আর কি ওইটা। ওইখানে আমি ওইখানে আমার একজন পরিচিত আছে, তার সাথে আমি বুঝলাম জিনিসটা যে আসলে মানে কি হয় কি। তো আমি দেখলাম যে সেম আসলেই আমার পাওয়ার কোনো ওয়ে নেই, এবং তারা ওইখানে আসলে এটা ওই দিন টক অফ দ্য অফিস ছিল, অফিসের নাম তো আর বলতেছি না, টক অফ দ্য দ্যাট আর কি, যে এই হইতেছে। অনেকেই যেহেতু আমাকে টুকটাক চিনে, তো যে এটা একটা মানে হুলস্থুল অবস্থা, মানে যারা যারাই জানছে তারা জাস্ট মাথায় হাত বলে, আপনি এটা কি করছেন, তখন ওই যে আপনার এই ওয়ার্ড কেন, আরো অনেক ওয়ার্ড আমাকে বলছে লিটারালি, তাই না? আচ্ছা, এবং দেখেন এটা একটা লোনের টাকা, মানে আমার সারা জীবন শেষ হয়ে যেত। আচ্ছা, দেন আমি অনেকগুলি প্রিন্ট আউট বের করলাম। প্রিন্ট আউট কিসের? যেমন আমার ওই দিনের আমার যে লোনটা ডিসবার্স হয়েছে ওই একই দিনে, আসলে একই দিন হয় নাই, পরের দিন হয়েছে আলটিমেটলি ডেটে সঞ্চয়পত্রটা কেনা হয়েছে। আমার রিজনিং ছিল বেশ কয়েকটা। আমি ওর ডিপার্টমেন্টের যে হেড যিনি জিএম, তার কাছে গেলাম। বাই দ্য ওয়ে সে আবার আমার আব্বুর একই হলের, মহসিন হলের আর কি, যাই হোক, হ্যাঁ মহসিন হলের জুনিয়র। তো ওইভাবে আব্বুও চিনে, আব্বুকে খুব মান্যও করে। আব্বু আসছিল পরের দিনকে যখন আমি এগুলো নিয়ে, আমি তখন তো মানে কান্নাকাটি অবস্থা, মানে এরকম। তা আমি বুঝালাম যে দেখেন, প্রথম কথা ওখান থেকে হচ্ছে আমার এই ফাইটিং স্টার্ট আর কি। আমি বললাম যে আচ্ছা, এটা তো এমন না যে 30,000 টাকা, এটা 30 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে, পরের দিনকেই বের হইছে। এবং আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সে যদি তার 30 লাখ টাকা কই পাবে? হ্যাঁ, এটা ছিল আমার, এই যে তার সোর্সটা তাকে বলতে হবে, সে 30 লাখ টাকা কই পাইছে। 1-2 টাকা হইলে ব্যাপার ছিল না। তো তারপরে হলো দুদকের মামলা করে দিলেও শেষ, রাইট। এই অ্যামাউন্ট এটা দেখাইছি আমি, আমার স্টেটমেন্ট দেখাইছি, সব দেখানোর পরে এইটা কার নামে এই সঞ্চয়পত্র খোলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আমার আবার একটা কপি ছিল। এবার আমি আমার SMS এরও প্রিন্ট নিছি, যে সে তার ওই SMS কেন আমাকে দেয় প্রত্যেক মাসে, অলরেডি যেহেতু 3 মাসের জমা হয়েছে, সব প্রিন্ট আউট করে একটা করে ডকের মতো বানায় আমি হচ্ছে স্যারকে বুঝালাম। বুঝানোর পরে স্যার ডাকলো যে এরকম, এবং অলরেডি আরো 2জন ডিজিএম, আমার আব্বু, ওনারা সব মানে স্যারের রুমে পুরো করে। তো তখন তাকে বললো যে তুমি আসলে একটা ব্যাখ্যা দাও, এটা মানে আমি ধরে নিচ্ছি আমি কিছু জানি না, তো ও যেটা বলতেছে এটা কি ঠিক কিনা। তো সে তখন আসলে আর ডিনাই করতে পারলো না। সে হচ্ছে যে ঠিক আছে, সে টাকা দিবে, কারণ যেহেতু এটা অফিস, মানে তা না হলে আমি অফিসিয়ালি অনেক প্রসিডিং এ চলে যাবো। সে টাকা দিবে, এবার টাকা দিবে। এবার দেখেন ক্রিমিনাল মহিলারা কতখানি হইতে পারে, মানে মহিলারা যে ক্রিমিনাল কতখানি হয়, যাদেরকে আপনারা
আমাদের মা বোন মহিলার তালা মা দিয়ে। বোন এবং অবলা এবং নারী শিশু একসাথে করে যে এই যে চালায় দিচ্ছে। এই যে চালায় দিচ্ছি আমরা, সে আমার সাথে গেল, সে সাইন করলো, তাকে তো সাইন করতে হবে, অ্যাপ্লিকেশন জমা হইলো, ক্যাশ টাকাটা অফকোর্স কিছু কম 30 লাখ তো আর হবে না, ইউনো যে কাটাকাটির পরে যা থাকে, ক্যাশ টাকাটা তার সামনে রাখা হলো। সে ক্যাশ নিয়ে আমরা ব্যাক করতেছি, আমাদের ওর ডিপার্টমেন্টে যাবো, মানে ওই স্যারের সামনে আলটিমেটলি এটা তো সে যে আমাকে দিয়ে দিচ্ছে তার একটা ইয়ে থাকবে না, স্যার বলছিল যে ওইখানেই যেতে। এবার লিফটে উঠবো আমরা, লিফটে ওঠার ঠিক আগ মুহূর্তে সে বলতেছে যে লিফটে অন্য কেউ উঠতে দিবেন না, ওই লিফটম্যানকে বলতেছে যে শুধু আমরা দুজন উঠবো। উঠার পরে সে লিফটম্যানকে বলতেছে আপনি নামেন, আমাদের হচ্ছে মানে আপনি নামেন, মহিলা মানুষ, এই দেখেন এই যে মহিলা বললে, এটা যদি আমি বলতাম কোনোদিন কেউ নামতো কোনো লিফটম্যান, ইম্পসিবল, কিন্তু যেহেতু মহিলা বললো ঠিক আছে ম্যাডাম আপনি, আচ্ছা ঠিক আছে এই বলে সে নামলো, আমি আর ও শুধু লিফটে। সে আমাকে বলতেছে যে আপনি ওখানে গিয়ে বলবেন যে আমি আপনার কাছ থেকে 5 লাখ টাকা পাই, আপনি ধার নিয়েছিলেন আগে, এই 5 লাখ টাকা আপনি আমাকে এখান থেকে ক্যাশে দিয়ে দিবেন। আর আমার এর আগের 1.5 দিনের যে মাথার মধ্যে যেটা গেছে, আমাকে সবাই যেটা বুঝাইছে যে পারলে ওরা যদি আম্মা ডাকতে বলে আম্মা ডাইকে হইলো তুমি, তা না হইলে এই টাকা ও চাইলে না দিতে পারে। ট্রু। আচ্ছা আমি সাথে রাজি হয়ে গেলাম, 5 লাখই তো না। তারপর ওখানে গিয়ে আমি ঠিক তাই করলাম, ও হচ্ছে আমার কাছে 5 লাখ টাকা পায়, এমনি আমি ধার নিয়েছিলাম তো এটা ঠিক আছে। তখন আমাকে বলতেছে ঠিক তো আছে, মানে স্যার আমাকে বলতেছে হ্যাঁ ঠিক, এই তো 5 লাখ, ওরেও বলতেছে 5 লাখ পাইতো, এটা দিয়ে দিল, ও দিয়ে দিচ্ছে ক্যাশে আমাদের সামনে, বাকি টাকা ওর, ঠিক আছে তো, ঠিক আছে আমরা সবাই ডান। এবার হচ্ছে তার ক্রিমিনাল পুরো ছকটা এখান থেকেই শুরু, এখান থেকে শুরু। কিন্তু দেখেন 5 লাখ সে নিয়ে নিল, এতক্ষণ কিছুই না চাইলে হয় নাই। ও মাই গড, এই 5 লাখ দিয়েই সে হচ্ছে মানে মানে এটার ক্রিমিনাল প্লটটা সে এখন তৈরি করবে কিভাবে। আচ্ছা হয়ে গেল তো, আচ্ছা হয়ে গেল, দেন হচ্ছে যে ও কিন্তু সব জানে, আমি কোথায় খাই, কটার সময় খাই, কখন নামাজ পড়তে যাই, কোথায় গাড়ি পার্ক করি, মানে ওটা কিন্তু সব জানে এখন, কেন জানে, প্রায় 1-1.5 বছর ধরে অলমোস্ট, মানে ওর বাসাতে যাচ্ছি আমরা, এবং ও আমার বাসায় লাইক নাইট স্টে করছে, লাইক আই থিঙ্ক অনেক হিসাব করে গুনলে 50-60 দিন হবে, কিন্তু যাই হোক হোয়াট এভার। এখন আমি যেই সময়টাতে হচ্ছে করবো, মানে অফিস লিভ করবো, ওরকম সময়ে হচ্ছে আমাকে একটা ফোন দিল, আই থিঙ্ক ওই দিন আর পরের দিন, না পরের দিন অফিস শুরুর আগে দিয়ে হচ্ছে আমার কাছে ফোন আসলো, তাও আবার অফিসের নাম্বার থেকে, মানে ওর মোবাইল নাম্বার না, সো দ্যাট আই ক্যানট ট্রেস। তারপর ফোন আসছে, কারণ আমাকে অনেকেই বলছিল যে এই তো সব হয়ে গেছে, এবার ব্লক করে দাও সব নাম্বার। ও হ্যাঁ, আই ব্লকড অ্যাকচুয়ালি তার নাম্বারটা ওই দিনকে, এই জন্য সে অফিসের টিএনটি থেকে ফোন দিয়ে তো বলতেছে যে এখন আপনি এখন, আচ্ছা তার 2টা স্ট্রেট ওয়ার্ড ছিল, মানে তারা তো সময় নেই, আপনি কি আমাকে বিয়ে করবেন, লাইক আপনারাই বলেন। এরপরেও মানে এটা কোনো কোয়েশ্চেন হয় কিনা, কিন্তু সেখানে আমাকে স্ট্রেট জিজ্ঞেস করছে আপনি মানে, বাই দ্য ওয়ে আই অফকোর্স রেকর্ডেড দ্য কল, আমার কাছে এগুলো সব, তখন থেকে হচ্ছে যে আমি বললাম আই বিকেম আ ফাইটার, আমি তখন থেকে সব এখন বুঝি যে আমাকে কত আসলে সচেতন হইতে হবে বিইং আ পুরুষ। আমি ওই কলটা কিন্তু রেকর্ড করছি, আমার এখনো আছে ওই কল, ওই ফোল্ডার আমি জীবনেও ডিলিট করবো না। তো হচ্ছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন, তখন আমাকে যেহেতু অলরেডি অনেকেই অনেক ভয় দেখাইছে যে দেখো আসলে, বাই দ্য ওয়ে আমি এখানে একটু করি, এই ঘটনাটা ঘটার পরে আমার কাছে তখন অনেক শুভাকাঙ্ক্ষী হাসতেছিল এইটা বলতে। 2-3টা কথা বলি আমি, আপনি হাসবেন। প্রথম কথা, মেয়েটা তো ভালো না, মেয়েটা তো অনেক আগে থেকে এরকম, এই এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা আমার মধ্যে থেকে মনে হয় ড্রাগনের যে আগুন বেরো আমার এইভাবে বেরিয়েছে। তুই একদিন তাহলে কি হয়েছিল, আপনি আমার এত বড় শুভাকাঙ্ক্ষী, একদিন বলেন না আমি মনে করতেছিলাম, বুঝবা তুমি না, হ্যাঁ এটা একটা আরেকটা আরো সুন্দর, মনে করতেছিলাম যে তোমাদের তো যে ডিভোর্স সেপারেশন হয়ে গেছে আর ও একটা ডিভোর্স মেয়ে, থাক না ভালো একটা কিছু যদি হয় তো ভালো, তো এরকম, হ্যাঁ এই জন্য বলে নাই। দেখেন কত বড় শুভাকাঙ্ক্ষী এরা, একটা বাজে মেয়ের সাথে আমার ভালো কিছু হচ্ছে সেই জন্য আর বলবে না, তো বাজে মেয়ে তাহলে ঠিক আছে, বাজে তাহলে কি, তখন আমার একটু তখন মানে হ্যাঁ। এবার আপনারা বলতে পারেন একই অফিস কলিগ যেহেতু আমরা জানলাম না কেন, আমি কারণ আমি হচ্ছে 2.5টা বছর ছিলাম না দেশে, এন্ড ওই সময়টাতে সে জয়েন করছে, তার ব্যাচটা ওই সময় ঢুকছে 14 সালে, আর আমি হচ্ছে ওর আপনাকে শিকার পাইছেন, তো একদম নতুন শিকার পাইছে আপনি ফেরার পরে, একদম, কারণ আমি জাস্ট তখন মাত্র ফেরত আসছি, ওই সময় আমার এমন অবস্থা ছিল আমি লিফটের লাইনে সবার মানে ওই লাইন ব্রেক করা শিখি নাই, কারণ কি আমি আসলে যে জাপান ছিলেন, জি, এবং আমি রাস্তা পার হওয়ার সময় একদম জেব্রা ক্রসিং দিয়ে, হ্যাঁ এরকম আমি গাড়ির হর্ন দিচ্ছিলাম না, তো এই কারণে একদম আন করা একটা পেয়ে গেছে বাস। তখন আমার মনে হলো যাচ্ছে তাহলে কি এমন যে ও খারাপ সবাই বলতেছে। এরপরে দেখি নাম্বার 1
সে এর আগে এই অফিসেরই আরেকজন আমার র্যাঙ্কেরই একজন কর্মকর্তা, মানে তখন আমার র্যাঙ্কের, এটা বেশ আগের ঘটনা, মানে ও জয়েন করার ঠিক পরপর, তাদের দেশের বাড়ি এক জায়গায়, বাই দ্য ওয়ে তারা যশোরের। তো এই যশোরের আরেক সিনিয়র এবং বাই দ্য ওয়ে হিন্দু ভদ্রলোক, কেন বলতেছি হিন্দু ভদ্রলোক সেটা একটা, তার মানে বৌদি অফিসে এসে লিখিত কমপ্লেন করছে এই মেয়ের নামে যে উনারাও আরেকটা মানে আমাদেরই কোয়ার্টার তো বিভিন্ন জায়গায় আছে, আরেকটা কোয়ার্টারে থাকতো এই ভদ্রলোক, এই বাবু, তো হচ্ছে ডার্টি চ্যাট করতেছিল বা কিছু একটা কাইন্ড অফ ছবি টবি সহ, বৌদি হঠাৎ করে ঢুকে দেখে ফেলছে অ্যান্ড দেন দেখছে যে এই মেয়ে এসে লিখিত কমপ্লেন করছিল। এরপরে 4 জন মিলে কমিটি করে, 4 মহিলা মিলে কমিটি করে ওই মেয়েকে কি করা হয়েছে, তাকে সাবধান করা হয়েছে, শাসানো হয়েছে যেন এরকম কখনো আর না হয়। এবং শুধুমাত্র মহিলা বলে, নাও ইউ কাম টু দ্য পয়েন্ট, যে মহিলা আমাদের সমাজে কিভাবে ট্রিটেড, শুধুমাত্র মহিলা বলে তার সেই যে তার নামে যে এত বড় একটা ডিসিপ্লিনারি ইস্যু হয়েছে সেইটা তার পার্সোনাল ফাইল থেকে সরায় ফেলা হয়েছে। বাহ, তার পার্সোনাল ফাইল এটা নাই, এটাকে আনঅফিশিয়াল করা হয়েছে। বাহ বাহ বাহ। সো এটা গেল একটা। এরপরে এই ঘটনা কোনো পুরুষ করলে তার চাকরি চলে যেত, চাকরি চলে যেত ডেফিনেটলি তাদের, এটাই। আচ্ছা, এটা এখানেই শেষ না, তারপরে পোস্টিং হয়েছে বাই দ্য ওয়ে ওই ডিপার্টমেন্টের হেড, মানে অর্থাৎ যখন আমি তখনও জাপানে, ওই ডিপার্টমেন্টের হেডও ছিল যশোরের। তাকে কোন ডিপার্টমেন্টে নিয়েছে বাই দ্য ওয়ে, এই ডিপার্টমেন্টটা আমাদের অফিসের 4টা কোর ডিপার্টমেন্ট আছে, যাদের আপনি যেহেতু ব্যাংকিং বলে দিয়েছেন, সো এই কোর ডিপার্টমেন্টগুলো হচ্ছে লাইক সবাই ওই যে রেসপেক্ট ভয়, যে ব্যাংকে যারা আছে তারা সবাই এই ডিপার্টমেন্টে আছে। এইরকম ডিপার্টমেন্টে তাকে পোস্টিং দেওয়ার পরে ওইখানে অন্যান্য ব্যাংকের তো সবাই আসতো, তাদের একজনের সাথে অফিস টাইম তো আমাদের শেষ হয়ে যায় 6টায়, তাদের একজনের সাথে রাত 8টার সময় তাকে ডিপার্টমেন্টে পাওয়া গেছে। এবং তখনও তাকে এভাবে সাবধান করা হয়েছে যে এই জিনিস যেন ফার্দার না হয়। দুইবার কেস। হ্যাঁ, তারপরে এটা তার ফাইলে নেই, ফাইলে নেই। সে তো নারী, সে তো মহান, সে মা এবং শিশু। আচ্ছা, এরপরে সে তার পার্সোনাল ফাইল থেকে আরো একটা জিনিস সরাইতে পারছে। এইবার আসেন আরো জিনিস, আমি আপনাকে ড্রাগের ওই ব্যাপারটা বলছি, সে শুধু ড্রাগস না, সে ওই অ্যান্টি ডিপ্রেশন টাইপের কি ওষুধ, এগুলো তো আসলে কাইন্ড অফ এটা কিন্তু নেশাও। হ্যাঁ, তার মেডিকেল ফাইলকে সে পার্সোনাল রিজন দেখায় সেইটাকে গোপনীয় নথি হিসেবে রেজিস্টার করে রাখছে। ও রে বাপ রে। এটা কিভাবে জানলাম? আমি গেছিলাম এইটা জানতে যে তার, আমি তখনও জানি না তার বাচ্চা আছে। ওখানে গিয়ে আমি দেখলাম তার শুধু বাচ্চাই নাই, আচ্ছা, সে এটাও বুঝাইতো আমাকে যে বাচ্চা, যখন জেনে গেছি বাচ্চা আছে তখন বুঝাইতো যে বাচ্চার সাথে বা হাজব্যান্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই। অথচ অফিসের খুবই কাছে ওই হাজব্যান্ডের বাসা হওয়াতে, অফিসের খুব কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স লেসে 15 মিনিট, সে মাঝে মাঝে দুপুরবেলা তার সেই এক্স হাজব্যান্ডের ওখানেও যাইতো। সে বলতো সে বাচ্চাকে দেখতে যাচ্ছে, বাট আই রিয়েলি ডোন্ট নো। একজনে হইতো না ভাই, সেটাই, একজনে যে হইতো না সেটা তো, এই কাহিনী তো আরো আছে, মানে এটা তো আরো আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, 1 ঘন্টা শুট করছি অলরেডি ভাই। হ্যাঁ, আমি জন্য জিজ্ঞেস করছিলাম যেটা আর একটু যাবো কিনা আর কি। আর অল্প একটু গিয়ে শেষ করেন, আবার ব্যাটারি দেখতেছি ক্যামেরার আছে 15%। আচ্ছা, আমি তাহলে শেষের দিকেই যাই যেহেতু। আচ্ছা, তো এগুলো যখন জানছি আরো তো এরকম অনেক কিছু। ওকে ফাইন, এবার সামারি টানবো আর কি, যে আমি তো আচ্ছা, বিয়ে করবেন, ওই যে সেই ফোন কল, ওখান থেকে তো সরে গেছিলাম। তো আমি বুঝা বললাম যে আসলে এরকম অবস্থাতে মানে এগুলো আমাদের কারোর জন্যই ভালো হবে না, মানে খুব বুঝাইলাম আর কি। ঠাস করে ফোনটা রেখে দিল। এরপরে আমাকে আমাদের ল ডিপার্টমেন্ট আছে একটা, ওখান থেকে আমার কাছে ফোন আসছিল, আমি কিন্তু সামারি টানছি। তো ফোনে আমাকে জাস্ট ওই স্যার বাই দ্য ওয়ে করোনার মধ্যে মারা গেছেন, ওই স্যার আমাকে বলছিলেন যে একটু মানে কেন জানি তাকে আমার সুবিধার মনে হয় নাই, সে একটু ক্রিমিনাল টাইপের। আচ্ছা, গেল এটা, এই গেল। এবার এই ঘটনাটা, যে ঘটনাটা আমি বলছি, এই যে টাকার যে ইস্যুটা, এটা ছিল হচ্ছে আমার এখনো মনে আছে 26শে ডিসেম্বর 2017 প্রবলি। সো 2018 সাল অর্থাৎ জানুয়ারি শুরু হলো। আই মেড এ ফ্রেশ স্টার্ট, লাইক আমি এত বড় একটা ইয়া থেকে উঠে। এবার জানুয়ারি একটু না বললেই না, জানুয়ারিতে আমার কাছে ফোন আসলো যে আচ্ছা ঠিক আছে, আমরা কি অ্যাটলিস্ট তো আমরা তো বন্ধু থাকতে পারি, মানে যেটা আর কি। সো ঠিক বন্ধুও বলে নাই, মানে বলতেছে যে আমার আসলে আমার আব্বু আম্মু তো আপনার কথা জানতো, তো হচ্ছে যে ওনারা তো ঢাকায় আসবে,
তো এর আগেও তো হচ্ছে যেরকম যে গাড়ি মানে এখন বলতেছে যে আসলে ওনারা তো বয়স্ক মানুষ, এইটুকু একটু করুণা করবেন কিনা আর কি, যে আবার ওদেরকে নিয়ে গাড়িতে ঘুরাইতে হবে, বুঝেন কিন্তু ঘটনাটা। সেটাও আমি করেছিলাম। আমাকে বোকাচোদা যে বলতেছেন, আমি আসলে আসলে আমি একটু বোকা, প্লাস আমি আসলে একটু আমি অত প্যাচ বুঝি, আমি মানবিক, আমি এটা খুব গর্বের সাথে বলতে চাই আর কি। ঠিক আছে, বয়স্ক মানুষ, ওকে, আমাদের যা হয়েছে মানে যাই হোক না কেন, কিন্তু ওনারা তো ইটস ওকে। তাদেরকে নিয়ে সোনারগাঁও যে পানামনগর ঘোরায় টোরায় এই সে এটা একটা বলতেছি। আরেকটা হলো সে তখন তার ইয়েটা ছেড়ে সাবলেটটা ছেড়ে, হ্যাঁ সাবলেটটা ছেড়ে সে একটা ছোট্ট ফ্ল্যাট নিল মুগদাপাড়ায়। তো ওইখানে তাকে এই যে টানা নেয়াতে, ও একা মানুষ, একটু গাড়িটা হইলে ভালো হয়, ওখানে সব কিছু বাধা সাধা করে এইগুলা এসে ইভেন ভ্যানওয়ালার যেটা ছিল ওইটার টাকাটা দেয়া, এগুলা সব। কিন্তু এগুলো আমি বলছি এই কারণে যে ঠিক আছে, আচ্ছা সামহাও মানে সে আমার 5 লাখ নিছে, সে আমাকে এই করছে ওই করছে, ইটস ওকে, তারপরেও মানে যেন আর কিছু না হয়। অফকোর্স আমি শুধু মানবিক না, আমি আর একটু ভয়ও ছিলাম যে আর কিছু চাইলেই করতে পারে। ওই যে তখন আমি অলরেডি অনেক কিছু জানতেছি যে নারী শিশু এই সেই কত কি যে করতে পারে চাইলে অফিসার। সব হলো, জানুয়ারি মাসটা গেল, ফেব্রুয়ারি মাসে আমার বার্থডে, বিকজ দ্যাট বার্থডে অলসো যে কানাডা থেকে আসছিলাম আর কি। সো ফেব্রুয়ারি মাসের আচ্ছা বার্থডে ডেটটা না বলি, বাট লাইক আমার হচ্ছে বার্থডে কিছুদিন পরে। কেন বার্থডে বলতেছি, এক্স্যাক্টলি মামলাটা আমার বার্থডেতেই করছিল, কতখানি রিভেঞ্জফুল হইলে আর কি। এনিওয়ে আমি হচ্ছে আমার আর এর মধ্যে যে তারা এত মানবিক সেবা করে বেড়াইতেছেন, আর এগুলো সেবা নিতেছে আর ওদিকে কেস করতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সেটা আমার টাকা ইউজ করে। কেন বলতেছি, কারণ হচ্ছে যে যিনি ওসি ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আমার সাথে অনেক গল্প হয়েছিল এবং উনি আমার সাথে প্রত্যেকটা জিনিস, আর আমি ডিটেলে যাবো না, বাট আমাকে আমার সরকারি বাসা থেকে উনি যখন গ্রেফতার করতে আসছিল তখন বাজে রাত 2টা 2:30 বাজে, আমি গভীর ঘুমাচ্ছি আর কি। আমার আব্বু দরজা খুলছে, ও বাই দ্য ওয়ে এত কিছু ঘটনার পরে আমার আব্বু আম্মু আবার আমার কাছে ব্যাক করছে আর কি, ক্ষতি হওয়ার পরে। হ্যাঁ ক্ষতি হওয়ার পরে। তো আব্বুই দরজা খুলছিল, দেখা যায় হঠাৎ করে যে 4-5 জন পুলিশ, আচ্ছা ঠিক আছে, ওরা একদম পাজারো টাজারো নিয়ে আসছে, ওদের যে গাড়িটা হাইলাক্স নিয়ে আমাকে নিয়ে গেল গ্রেফতার। আমি ওখানে যাওয়ার পরে জানতে পারলাম এই হইলো আমার নামে অভিযোগ। ঠিক আছে ফাইন, 9 ওকে। ওখানে ঘটনাটা যেটা লেখা, সেখানে স্পেসিফিক একটা দিনের কথা লেখা, একটা দিন যে ওই দিন আমি নাকি জোরপূর্বক ... তারপরে ... আমি খুবই সামারি টানতেছি, কি হয় জেলে, কিছু করার নেই। তখন আমি জানতে পারলাম, দেখেন তখন আমি জানতে পারলাম এর ইনস অ্যান্ড আউটস। এমনকি আমি ভিতরের কথাও খুব প্রাউডলি বলি, আমি ভিতরে ইনস্ট্রাক্টর ছিলাম, আমি কালচারাল সেক্রেটারি হয়েছিলাম, এই সেই সব কিছু, বননচর্চা ছিল, হ্যাঁ বননচর্চা, এন্ড অলসো লাইক ওখানে যে গিটার প্লে এগুলা সব গেল, সব ঠিক আছে। আমি যেহেতু সামারি টানছি, আমার শুধু একটাই ইয়া ছিল যে আমি তো কিছু করি নাই, এবং যেটা বলা আছে সেটা টোটালি বানোয়াট, কিন্তু হাউ ক্যান আই প্রুভ ইট? আমি প্রুভ নিয়ে খুব মাথা ঘামাচ্ছিলাম। ভিতর থেকে মাথা ঘামায় কোনো লাভ নেই। আমার আব্বু এখানে নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব বলতে হচ্ছে যে পুলিশ টাকা নিল, এই করে, এগুলো সব বলে লাভ নেই, এগুলো হয়। অ্যান্ড বাই দিস টাইম আমাকে কেন সাসপেন্ড করা হচ্ছে না, তার জন্য আমাদের সর্বোচ্চ যে পোস্ট সেখানে গিয়ে কান্নাকাটি করা হয়েছে যে কেন তাকে এখনো ইয়ে করা হচ্ছে না, বিকজ আমার আসলে আর কোনো রেকর্ডস নাই, আমার কোনো ধরনের কোনো রেকর্ড, সব হচ্ছে অতি হাই রেকর্ডস। কিন্তু আলটিমেটলি অবশ্যই আইনগতভাবে আমাকে আসলে করাই হয়েছিল সাসপেন্ড। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে সামারির লাস্ট পয়েন্ট রাখি, দেন আমি বের হওয়ার পর থেকে কতদিন লাগলো বের হইতে? রাইট, এটা হচ্ছে যে লিঙ্ক দিয়েছে, হ্যাঁ লিঙ্ক দিয়েছে, কারণ হচ্ছে আমার আব্বু আসলে 52 to 62 মধ্যে লাগলো। তো আমি বেরোর পরে জীবনের সবচেয়ে বড় ভয় থাকে মানুষের জেল থেকে যদি একবার কেউ বাড়ায় যায় তার জীবনে কোনো ভয় থাকে না। এক্সেলেন্ট, I know fucking ins and outs. Right. I can relate every single bit you are talking about, brother. সবকিছু। বেরোর পরে আমার দিন রাত এক হয়ে গেল একটা জায়গাতেই, আমি এই জিনিসটা মিথ্যা, কিন্তু আমি কিভাবে বলবো? এইবার জাস্ট এটা বলার জন্যই আসলে হয়তো আপনার এখানে আসা, যে বা সবার উদ্দেশ্যে একটা কথা, যে আমার মনে হয় যে ধরেন একটা ওয়ে না থাকেই, উনি করে দেয়, আপনি যদি অনেস্ট হন আল্লাহ পথ খোলা রাখবেই। এই ওয়েটা যেভাবে আসছিল ভাই, সেটা বলে আপনি এন্ডও করে দিতে পারেন। এই ওয়েটা আসছিল এইভাবে যে আমি খালি বারবার চিন্তা করতেছি যে হাউ ক্যান আই সে যে ওই দিন আমি ওখানে ছিলামই না, রাইট, কিন্তু আমি এটা বলবো কিভাবে, রাইট, প্রমাণ লাগবে তো, কেমনে বলি যে আমি ওখানে ছিলামই না। আমার পুরো স্টোরিটার মধ্যে জাস্ট আমাকে একটা জায়গা দেখান যেখানে আমি প্রলোভন দেখাইছিলাম, একটা জায়গা, একটা কোথাও, যে ও বাই দ্য ওয়ে জীবনেও মানে হচ্ছে যে ওই ধরনের কোনো কথা, বিয়ে শাদী এই টাইপের দুজনের মধ্যে কারোরই ছিল না, বরং আমার কাছে তার কিছু মেসেজের স্ক্রিনশট আছে
হুইচ সেইজ যে আমরা তো বিয়ে শাদী করবো না, কিন্তু আমাদের দুজনেরই একটা ডিমান্ড আছে, মানে একটা চাওয়া, একটা ফিজিক্যাল নিড আছে, সো ওয়াই নট ফুলফিল দ্যাট। ও এবং এমনও স্ক্রিনশট আছে, আমাকে একটু শান্তি দেন, এইটুকু শান্তিই তো পাই আপনার কাছ থেকে। এবং আরো কিছু ডার্টি টক্স, ওগুলো ডার্টি বাদ দিলাম, কিন্তু এইটুকু শান্তিই তো পাই। তো ওই শান্তিটা আমাদের পুরুষদের দিতে তো আসলে খুব বেশি মানে অফকোর্স ঘাম ছড়াইতে হয়, কিন্তু না এই কথাগুলো এই জন্যই এইভাবে ফানিভাবে বলতেছি যে কতখানি মানে যখন ওইখানে গিয়ে যখন বলতেছে তখন বলতেছে জোরপূর্বক। না হাউ ইউ ক্যান সে যেখানে কোনো ধরনের জোর ছিল না, বরং সে বারবার জোর করতেছিল আরো জোরে দাও। হ্যাঁ, আমার প্রশ্নটা এটা যে কিভাবে এটা আমরা বুঝাবো, আমাকে ওয়েগুলি দেখান। কেউ নাই। তাহলে কিসের ধারা? দেখেন, একটা দীর্ঘ অন্যায় 14-15-20 বছরের একটা অন্যায় শাসনের একটা অন্যায় আইন হচ্ছে নারী এবং শিশু নির্যাতন বিরোধী আইন। আমি যারা দেখতেছে না, যারা পুরুষ, যারা মনে করে সচেতন, ইউ শুড টক ভাই, এছাড়া কোনো পথ নাই। এই ভয়ঙ্কর আইন, সাইবার অপরাধের যে আইনটা ছিল সেটা একটা ভয়ঙ্কর আইন, এটা একটা ভয়ঙ্কর আইন। এরকম ভয়ঙ্কর আইনগুলো যতক্ষণ সংশোধন না হবে ততক্ষণ আপনি অনিরাপদ। এবং যে মনে করতেছেন না কিছু হয় নাই, আমার কিছু হয় নাই, যখন হবে ভাই, শুধুমাত্র আপনার বউ, আপনার গার্লফ্রেন্ডরা শুধু যদি একবার চিন্তা করে যে আপনার ফাঁসাবে, আপনার বাপের ক্ষমতা নেই উঠে আসা, সে আপনি মহামান্যের ছেলে হন না কেন, কারো কোনো ক্ষমতা নেই। আইন বাধ্য, কারণ আইনে যা লেখা আছে বিচারকরা তা দিতে বাধ্য। সো আইনটাকে সংশোধন করা জরুরি। কনসার্ন, নিজের মতে যাওয়া, একটা 18 বছরের ঊর্ধ্বে কোনো মানুষ আরেকটা 18 বছরের ঊর্ধ্বে কোনো মানুষের সাথে মেশা, এইগুলো অপরাধ হইতে পারে না। যদি নুইসেন্সের কথা বলেন দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এটাতে এবং ধর্ষণের কোনো মামলা হইতে পারবে না। থ্যাংক ইউ ভাই, দিল খুলে কথা বলছেন, আমার ধারণা মানুষ অনেক সচেতন হবে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আল্লাহ যে নির্যাতিতের পক্ষে, আল্লাহ যে সবসময় অপরাধ না করলে শাস্তি দেন না, সেটা আরও একবার প্রমাণ অ্যাকচুয়ালি হইতে যাচ্ছে আপনার সাথে। আমি দোয়া করি আল্লাহ আপনার সব কিছু ফেরত দেন। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ ভেরি মাচ।